আসসালামু আলাইকুম। এখন আমি লেন্স থেকে চ্যাপ্টার 61 আলোচনা করব, যেটা হচ্ছে অ্যাডাপটিভ ইমিউনিটি বা বি সেল মিডিয়েটেড ইমিউনিটি অ্যান্ড অ্যান্টিবডিজ। তো এটা আমি ফুলি অন স্ক্রিন আলোচনা করব। তো আমি অন স্ক্রিনে চলে যাই। এখন আমি লেন্স থেকে চ্যাপ্টার 60 আলোচনা করব বা বি লিম্ফোসাইট অ্যান্ড অ্যান্টিবডি। তো প্রথমে আসে হচ্ছে বি লিম্ফোসাইট। এই বি লিম্ফোসাইটের মেন দুইটা ফাংশন হচ্ছে এরা প্লাজমা সেল প্রডিউস করে অ্যান্ড এগুলো থেকে মেমোরি সেল প্রডিউস হয়, মানে মেমোরি বি সেল। তো প্লাজমা সেল থেকে ইউজুয়ালি অ্যান্টিবডি প্রডিউস হয়ে থাকে। অ্যান্টিবডির অনেক ধরনের ফাংশন আছে। তাছাড়া মেন ফাংশন হচ্ছে এটা কোনো টক্সিনকে নিউট্রালাইজ করতে পারে, যেমন টিটানাস টক্সিন, ডিপথেরিয়া টক্সিনকে নিউট্রালাইজ করতে পারে। এছাড়াও এই অ্যান্টিবডি কোনো ডায়াগনস্টিক টেস্টে ইউজ করা হয়। তো বি সেল কোথা থেকে প্রডিউস হয় বা ডেভেলপড হয়? বি সেল ইউজুয়ালি আমাদের বোন ম্যারো থেকে ডেভেলপড হয় এবং বোন ম্যারোতে ম্যাচুরেশন হয়। এগুলোর ম্যাচুরেশনের জন্য আর কোথাও যাইতে হয় না, এগুলো বোন ম্যারোতে ম্যাচুরেশন হয়ে থাকে। তো বোন ম্যারোতে ম্যাচুরেশন কিভাবে হয়? বোন ম্যারোতে যখন ম্যাচুরেশন হয় তখন বি সেলের সারফেসে ইউজুয়ালি বি সেল রিসেপ্টর বা ইমিউনোগ্লোবিউলিন প্রডিউস হয়। তো ইমিউনোগ্লোবিউলিনও হচ্ছে কিছু পজিটিভ সিলেকশন নেগেটিভ সিলেকশনের মাধ্যমে হয়ে থাকে, আমরা জানি। তো এই বি সেল যেটা ম্যাচিউর হলো, মানে তার সারফেস ইমিউনোগ্লোবিন প্রডিউস হলো, এই বি সেল অনেকগুলো ক্লোন তৈরি করে ইউজুয়ালি ডিভাইড হয়ে। তো এই ক্লোনগুলোর সারফেসেও যে বি সেল রিসেপ্টর থাকে সেটাই ম্যাচিউর বি সেল যেটা থেকে তারা প্রডিউস হয়েছে এই বি সেল রিসেপ্টর আইডেন্টিক্যাল থাকে, মানে রিসেপ্টর হচ্ছে প্রোজেনি সেল এবং ক্লোন যত থাকে সব সেম থাকে। তো এই বি সেলটা ইউজুয়ালি আমাদের অ্যাক্টিভেশন হয়ে থাকে দুইভাবে, একটা হচ্ছে টি ডিপেন্ডেন্ট অ্যাক্টিভেশন, একটা হচ্ছে টি ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভেশন। তো এই দুইটার মাধ্যমে ইউজুয়ালি বি সেল মানে ম্যাচিউর বি সেল অ্যাক্টিভেশন হয়ে থাকে। তো এই দুইটা ছাড়াও মানে ইন ক্লাসিক্যাল যেভাবে এই দুইটা মিলে বেসিকলি যেভাবে বি সেল অ্যাক্টিভেশন হয় সেটা হচ্ছে বি সেলটা ইউজুয়ালি দুইটা সিগন্যালের মাধ্যমে অ্যাক্টিভেটেড হতে পারে। তার আগে আমি বলে রাখি, সেটা হচ্ছে বি সেল আমাদের সার্কুলেশনের 30% ইউজুয়ালি থেকে থাকে, 30%। তো সার্কুলেশনে 30% থাকার পরে ওটা আমাদের সেকেন্ডারি বিভিন্ন লিমফেটিক অর্গানে থাকে, যেমন হচ্ছে স্প্লিন, লিম্ফ নোডস, এগুলো। তো লিম্ফ নোডে মানে এটা হচ্ছে একটা লিম্ফ নোডস। তো এই লিম্ফ নোডে আমরা জানি হচ্ছে দুইটা জোন থাকে, একটা হচ্ছে বি ফলিকুলার জোন, একটা হচ্ছে টি ফলিকুলার জোন। তো এই বি লিম্ফোসাইট ইউজুয়ালি এই বি ফলিকুলার জোনে ইউজুয়ালি অবস্থান করে। কেন বি ফলিকুলার জোনে যায়? কারণ বি লিম্ফোসাইটের সারফেসে সিএক্স সিআর 5 রিসেপ্টর থাকে। তো এই সিএক্সসিআর 5 রিসেপ্টরের জন্য ইউজুয়ালি বি ফলিকল অফ দি লিম্ফোসাইট থেকে কিছু সিএক্সসিআর কেমোকাইন্স রিলিজ হয়। সিএক্সসিআর কেমোকাইন্সের জন্য বি লিম্ফোসাইটের সারফেসে সিএক্সসিআর 5 রিসেপ্টর থাকে, যার জন্য বি লিম্ফোসাইট এই বি ফলিকলে চলে যায়। এছাড়া আমরা জানি আরেকটা টি হেল্পার সেলের একটি সাবসেট যার সারফেসে সিএক্সসিআর রিসেপ্টর থাকে, সেটা হচ্ছে টিএফএইচ। এই টিএফএইচ যেই সেলটা এটা সারফেসে সিএক্সসিআর 5 রিসেপ্টর থাকে, এই জন্য এই টিএফএইচটা ইউজুয়ালি এরা কোনো সেকেন্ডারি লিম্ফেটিক অর্গানের বি লিম্ফোসাইটে চলে যায়, আমরা জানি। তো ইউজুয়ালি এটা হচ্ছে সেকেন্ডারি লিম্ফেটিক অর্গান, যেমন লিম্ফ নোডসের বি ফলিকুলার সেলে থাকে। এছাড়াও স্প্লিনের বি লিম্ফোসাইটগুলো ইউজুয়ালি স্প্লিনের যে হোয়াইট পাল্প আছে হোয়াইট পাল্পে থাকে। এছাড়া বি লিম্ফোসাইট ইউজুয়ালি যে গাল টিস্যু থাকে, গাট অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু বা জিএএলটি, এক্সাম্পল পেয়ার প্যাসেজ, এই পেয়ার প্যাসেজে ইউজুয়ালি বি লিম্ফোসাইটটা পাওয়া যায়। তো এই বি লিম্ফোসাইটটা ইউজুয়ালি আমি আগে বলেছি টি ডিপেন্ডেন্ট অ্যান্ড টি ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভেশন হয়ে থাকে। তো টি ডিপেন্ডেন্ট টি ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভেশনের বেসিকটা কি? মেনলি বেসিক আগে বলি, সেটা হচ্ছে এটা হচ্ছে বি লিম্ফোসাইট যার সারফেসে একটি বি সেল রিসেপ্টর বা ইমিউনোগ্লোবিউলিন আছে। তো যখন কোনো অ্যান্টিজেন ইউজুয়ালি এই বি সেল রিসেপ্টরের সাথে বাইন্ড করে, ধরলাম হচ্ছে এটা একটা অ্যান্টিজেন এসে বি সেল রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, বাইন্ড করার কারণে একটা সিগন্যাল 1 প্রডিউস হয়। এই সিগন্যাল 1টা ইউজুয়ালি বি সেলকে স্টিমুলেট করে। তো এই সিগন্যাল 1টা ইউজুয়ালি ডিপেন্ড করে কতগুলো বি সেল রিসেপ্টরের সাথে অ্যান্টিজেন বাইন্ড করতেছে। যেমন বি সেল রিসেপ্টরের সারফেস ইমিউনোগ্লোবিউলিন এম থাকে, ইমিউনোগ্লোবিউলিন এম যদি ইউজুয়ালি 2টা বা 3টা যাই থাকুক, এই অ্যান্টিজেন যদি একসাথে বি সেল রিসেপ্টরের এই 2টার সাথে বাইন্ড করে, তাহলে বেশি বি সেল রিসেপ্টর ইউজুয়ালি বাইন্ড করতেছে।
অ্যান্টিজেনের সাথে। তো অ্যান্টিজেন যখন 2টা বা 3টা বি সেল রিসোর্সের সাথে বাইন্ড করে তখন এই বি সেল রিসেপ্টরগুলো ক্রস লিঙ্ক হয়ে যায়, মানে একে অন্যের সাথে ক্রস লিঙ্ক হয়ে যায়। তো ক্রস লিঙ্ক হয়ে যাওয়ার কারণে যে সেকেন্ড মেসেঞ্জার সিগন্যালটা বা সিগন্যাল 1 এটা ইউজুয়ালি অনেক স্ট্রংলি অ্যাক্টিভেটেড হয়ে বি সেলকে অ্যাক্টিভেটেড করে। এছাড়া আরও একটা সিগন্যাল আছে, সেটা হচ্ছে সিগন্যাল 2। তো আর একটা সিগন্যাল আছে সিগন্যাল 2। এই সিগন্যাল 2টা ইউজুয়ালি বিভিন্ন কোস্টিমুলেটরি ফ্যাক্টরের মাধ্যমে হয়ে থাকে, যেমন ইনফ্লামেশনের মাধ্যমে এই সেকেন্ড সিগন্যাল 2টা ইউজুয়ালি হয়ে থাকে। তো এই সেকেন্ড সিগন্যাল যেটা বা সিগন্যাল 2, এই সিগন্যাল 2টা ইউজুয়ালি বি সেল অ্যাক্টিভেশনের জন্য সেফগার্ড, মানে কোনো ইনফ্লামেশন হলে ইউজুয়ালি বি সেলটা অ্যাক্টিভেটেড হয়। এই সিগন্যাল 2 ছাড়া ইউজুয়ালি বি সেল শুধুমাত্র সিগন্যাল 1-এর মাধ্যমে অ্যাক্টিভেটেড হয় না। তো সিগন্যাল 2 যদি না হয় তাহলে বি সেলটা ইউজুয়ালি অ্যাপোপ্টোসিসের মাধ্যমে লাইসিস হয়ে যায় বা ডেড হয়ে যায়, অথবা এনার্জিক হয়ে যায়, মানে নন সেন্সিটিভ থাকে। এজন্যই ইনফ্লামেটরি সিগন্যাল বা সিগন্যাল 2টা ইউজুয়ালি সেফগার্ড হিসেবে কাজ করে বি সেল অ্যাক্টিভেশনের জন্য। এবার আসি হচ্ছে টি ইন্ডিপেন্ডেন্ট বি সেল অ্যাক্টিভেশন। তো এটা হচ্ছে একটি বি সেল। তো এই বি সেলের সারফেসে ইউজুয়ালি বি সেল রিসেপ্টর থাকে বা ইমিউনোগ্লোবুলিন থাকে, মেনলি ইমিউনোগ্লোবুলিন এম। তো ইউজুয়ালি টি ইন্ডিপেন্ডেন্ট বি সেল অ্যাক্টিভেশনে যেই সব অ্যান্টিজেনগুলা বি সেলকে অ্যাক্টিভেটেড করে ওই সব অ্যান্টিজেন ইউজুয়ালি কোনো টি সেলের হেল্প ছাড়াই সরাসরি বি সেলকে অ্যাক্টিভ করতে পারে। তো কোন অ্যান্টিজেনগুলো ইউজুয়ালি সরাসরি বি সেলকে অ্যাক্টিভেটেড করে? ইউজুয়ালি পলিস্যাকারাইড অ্যান্টিজেনগুলো যেগুলো মাল্টিভ্যালেন্ট ওইগুলো ইউজুয়ালি অ্যাক্টিভেটেড করে। যেমন হচ্ছে আমাদের স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিক সারফেসে যে ক্যাপসুল থাকে এটা রিপিটেড সুগার ইউনিট দিয়ে তৈরি। তো ধরি এটা হচ্ছে রিপিটেড সুগার ইউনিট দিয়ে তৈরি বা এটা হচ্ছে একটা পলিস্যাকারাইড অ্যান্টিজেন। যে রিপিটেড সুগার ইউনিট এগুলো ইউজুয়ালি মাল্টিভ্যালেন্ট হয়ে থাকে, মানে অনেকগুলো অ্যান্টিজেন বাইন্ডিং সাইট থাকে। তো ইউজুয়ালি বি সেলের সারফেসে ধরলাম 2টা অ্যান্টিবডি, আমি ইউজুয়ালি ধরলাম আরও থাকে, তো 2টা অ্যান্টিবডি আছে। তো যেই পলিস্যাকারাইড অ্যান্টিজেনগুলো ইউজুয়ালি ক্যাপসুলার অ্যান্টিজেন, ইউজুয়ালি পলিস্যাকারাইড মাল্টিভ্যালেন্ট, ওগুলা ইউজুয়ালি এই বি সেলের সারফেসে কোনো টি সেলের হেল্প ছাড়া সরাসরি এই বি সেল রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে, যে এইখানে বাইন্ড করলো এইখানে বাইন্ড করলো, ঠিক আছে। তো কথা হচ্ছে শুধু কি এই পলিস্যাকারাইডই বাইন্ড করে? না, মাল্টিভ্যালেন্ট যে কোনো প্রোটিন, ডিএনএ, আরএনএ বা নিউক্লিক অ্যাসিড যেটাই হোক, লিপিড হতে পারে, সবই এই বি সেলকে ইউজুয়ালি অ্যাক্টিভেটেড করতে পারে টি সেলের হেল্প ছাড়া। তবে স্পেশালি এই পলিস্যাকারাইডই ইউজুয়ালি এই বি সেলকে ইউজুয়ালি অ্যাক্টিভেটেড করে। কেন পলিস্যাকারাইড ইউজুয়ালি সরাসরি বি সেলকে কেন অ্যাক্টিভেটেড করতেছে? কারণ পলিস্যাকারাইড ইউজুয়ালি কোনো নন প্রোটিন, ঠিক আছে, এটা নন প্রোটিন, এটা ইউজুয়ালি কোনো এমএসসি মলিকুলের সাথে বাইন্ড করে প্রেজেন্টেশন হতে পারে না। মানে কোনো ডেনড্রাইটিক সেল বা ম্যাক্রোফেজ এই পলিস্যাকারাইডকে ধরে তার সাথে এমএসসি মলিকুল অ্যাটাচ করে এটাকে প্রেজেন্ট করতে পারে না বি সেলের কাছে, কারণ এগুলো নন প্রোটিন ইউজুয়ালি পলিস্যাকারাইডগুলো। এই জন্য পলিস্যাকারাইড সরাসরি বি সেলের সারফেসে যেই রিসেপ্টর থাকে বি সেল রিসেপ্টর সাথে বাইন্ড করে। তো এগুলো মাল্টিভ্যালেন্ট হওয়ার জন্য একসাথে অনেকগুলো বি সেল রিসেপ্টরকে ইউজুয়ালি স্টিমুলেট করতে পারে বাইন্ড করার মাধ্যমে। তো যখনই এটা বি সেলের সাথে বাইন্ড করবে বি সেল রিসেপ্টরের মাধ্যমে, তো অনেকগুলো বি সেল রিসেপ্টরকে এটা ইউজুয়ালি ক্রস লিঙ্ক করে দিবে, ঠিক আছে। তো ক্রস লিঙ্ক করার কারণে এটা হচ্ছে অনেক স্ট্রং একটা স্টিমুলেটরি সিগন্যাল বি সেলে চলে যাবে, মানে সিগন্যাল 1টা অনেক স্ট্রং হবে। তো এটা হচ্ছে সিগন্যাল 1। তো সিগন্যাল 2 তো লাগে বি সেলের অ্যাক্টিভেশনের জন্য। সিগন্যাল 2 ছাড়া কোনো বি সেল অ্যাক্টিভেটেড হয় না, আমরা জানি। তো বি সেলের সিগন্যাল 2টা ইউজুয়ালি 3ভাবে হতে পারে। একটা হচ্ছে বি সেলের নির্দিষ্ট প্যাটার্ন রিকগনাইজেশন রিসেপ্টর থাকে। এই প্যাটার্ন রিকগনাইজেশন রিসেপ্টরের মাধ্যমে ইউজুয়ালি বি সেলটা কোনো প্যাথোজেন অ্যাসোসিয়েটেড মলিকুলার প্যাটার্নস ইউজুয়ালি রিকগনাইজ করতে পারে, এটা আমরা আগে থেকেই জানি। তো এটা হচ্ছে এক ধরনের হতে পারে সিগন্যাল 2। আর একভাবে সিগন্যাল 2 আসতে পারে, সেটা হচ্ছে বি সেলের একটা রিসেপ্টর থাকে যেটাকে বলে CR2 রিসেপ্টর। এই CR2 রিসেপ্টর ইউজুয়ালি কমপ্লিমেন্টের C3বির যে ক্লিভেজ পার্ট থাকে এই C3বির ক্লিভেজ পার্টের সাথে ইউজুয়ালি বাইন্ড করে থাকে। তার মানে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলে C3বি এর যে ক্লিভেজ পার্ট সেটা বি সেলের CR2 এর সাথে অ্যাক্টিভেটেড হয়ে ইউজুয়ালি বি সেলকে স্টিমুলেট করতে পারে। আর আমরা জানি কমপ্লিমেন্ট ইউজুয়ালি ইনেট ইমিউনিটির একটি অংশ, তাই না?
এরপরে বি সেলের এই সিগন্যাল টু আরও একটা এলিমেন্টস দিয়ে হতে পারে, যেমন হচ্ছে এর অ্যাডজুভেন্ট বাইন্ডিং করার জন্য রিসেপ্টর থাকে। তো এই রিসেপ্টরের সাথে ইউজুয়ালি কোনো অ্যাডজুভেন্ট বাইন্ড হতে পারে। তো অ্যাডজুভেন্টস ইউজুয়ালি আমরা ভ্যাকসিনে দিয়ে থাকি। তো ভ্যাকসিনের মাধ্যমে যদি আমরা এই কোনো অ্যাডজুভেন্ট দিই, তাহলে এরা টি ইন্ডিপেন্ডেন্ট ম্যানারে বি সেলকে অ্যাক্টিভেটেড করতে পারে। যেমন বুঝাই, আমরা হচ্ছে আনকনজুগেটেড নিউমোকক্কাল ভ্যাকসিন দিই। আনকনজুগেটেড নিউমোকক্কাল ভ্যাকসিন ইউজুয়ালি পলিস্যাকারাইড অ্যান্টিজেন থাকে। এই পলিস্যাকারাইড অ্যান্টিজেন ইউজুয়ালি 23টা স্পিসিস, মানে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনির 23টা স্পিসিসের পলিস্যাকারাইড ইউজুয়ালি আমরা এই ভ্যাকসিনে দিয়ে থাকি। এর সাথে আমরা অ্যাডজুভেন ইউজুয়ালি অ্যাড করে থাকি। এখন কি হয়, এই পলিস্যাকারাইডটা ইউজুয়ালি কোনো টি সেলের হেল্প ছাড়াই বি সেলকে স্টিমুলেট করতে পারে, আমরা জানি, তাই না? তো এই পলিস্যাকারাইডটা কি করতেছে? পলিস্যাকারাইডটা হচ্ছে সরাসরি বি সেলের যেই বি সেল রিসেপ্টর ওইখানে বাইন্ড করে বি সেলকে স্টিমুলেট করতেছে টি ইন্ডিপেন্ডেন্ট ম্যানারে। অপরদিকে যে অ্যাডজুভেন্টটা, এই অ্যাডজুভেন্টটা বি সেলের যেই বি সেলের যেই সিগন্যাল টু এর জন্য অ্যাডজুভেন্ট রিসেপ্টর থাকে, ওই অ্যাডজুভেন্ট রিসেপ্টরের সাথে সরাসরি বাইন্ড করে বি সেলকে স্টিমুলেট করতেছে। তো এইদিকে পলিস্যাকারাইড সিগন্যাল 1কে স্টিমুলেট করতেছে, এইদিকে অ্যাডজুভেন্ট সিগন্যাল 2কে স্টিমুলেট করতেছে। দুইটাই হচ্ছে টি ইন্ডিপেন্ডেন্ট ম্যানার। তো বি সেল হচ্ছে অনেক স্ট্রংলি স্টিমুলেটেড হয়ে ইউজুয়ালি বি সেল অ্যান্টিবডি প্রডিউস করবে এই অ্যান্টিজেনের এগেনস্টে বা পলিস্যাকারাইড অ্যান্টিজেনের এগেনস্টে। এখন কথা হচ্ছে, এই যে বি সেলটা টি ইন্ডিপেন্ডেন্ট ম্যানারে অ্যাক্টিভেশন হচ্ছে, এই টি ইন্ডিপেন্ডেন্ট ম্যানারে ইউজুয়ালি এরা বি ফলিকলের মধ্যে অ্যাক্টিভেটেড হয় না, ইউজুয়ালি বি ফলিকলের বাইরে ইউজুয়ালি বি সেলটা টি ইন্ডিপেন্ডেন্ট ম্যানারে ইউজুয়ালি অ্যাক্টিভেটেড হয়ে যায়। যেমন সার্কুলেশনে এরা অ্যাক্টিভেটেড হতে পারে। তো সার্কুলেশনে যখন এটা অ্যাক্টিভেটেড হয়, ইউজুয়ালি এই বি সেল আমাদের যে টি ইন্ডিপেন্ডেন্ট ম্যানারে যে বি সেলগুলো অ্যাক্টিভেটেড হয়, এটা ইউজুয়ালি আমাদের সার্কুলেশনে বা এনিওয়ারে এগুলো থাকতে পারে। বাট এর একটাই ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে বি সেল যদি টি ইন্ডিপেন্ডেন্ট ম্যানারে অ্যাক্টিভেটেড হয়, এগুলো শর্ট লিভড হয়ে থাকে। ঠিক আছে, শর্ট লিভড হয়ে থাকে, এগুলো শর্ট লাস্টিং হয়ে যায় এবং এগুলোর যেই অ্যান্টিবডি, মানে যেই অ্যান্টিবডির যেই ক্ষমতাটা, মানে অ্যান্টিজেনকে ডিস্ট্রয় করার ক্ষমতাটা ইউজুয়ালি একটু কম থাকে। এখন আসি টি ডিপেন্ডেন্ট বি সেল অ্যাক্টিভেশন। তো টি ডিপেন্ডেন্ট বি সেল অ্যাক্টিভেশন অলওয়েজ সেকেন্ডারি লিম্ফেটিক অর্গানের মধ্যে হবে, মেনলি বি ফলিকলের মধ্যে। আমরা কিন্তু এর আগে পড়েছি টি ইন্ডিপেন্ডেন্ট বি সেল অ্যাক্টিভেশনটা বি ফলিকল ছাড়া বাইরে হতে পারে, বাট টি ডিপেন্ডেন্ট বি সেল অ্যাক্টিভেশন অলওয়েজ বি ফলিকুলার সেল বা সেকেন্ডারি লিম্ফেটিক অর্গানের মধ্যে হয়ে থাকে। তো চলে আসে, এটা একটি সেকেন্ডারি লিম্ফেটিক অর্গান। ঠিক আছে, এটা হচ্ছে একটি সেকেন্ডারি লিম্ফেটিক অর্গান। তো সেকেন্ডারি লিম্ফেটিক অর্গান ইউজুয়ালি দুইটা জোন থাকে, একটা হচ্ছে বি সেল জোন, ধরে নিলাম এটা বি সেল জোন, আর একটা হচ্ছে টি সেল জোন। ঠিক আছে, বা টি ফলিকুলার জোন। এটা হচ্ছে টি ফলিকুলার জোন আর এটা হচ্ছে বি ফলিকুলার জোন। ঠিক আছে, তো টি ডিপেন্ডেন্ট বি সেল অ্যাক্টিভেশন হওয়ার জন্য প্রথমে আগে টি সেলকে অ্যাক্টিভেটেড হতে হবে। তো টি সেল কীভাবে অ্যাক্টিভেটেড হয় আমরা সেটা জানি। সেটা হচ্ছে কোনো অ্যান্টিজেন ইউজুয়ালি যখন আমাদের সার্কুলেশনে আসে, ইউজুয়ালি পেপটাইড অ্যান্টিজেন, সেটা হচ্ছে এই ডেনড্রাইটিক সেলের মাধ্যমে ইউজুয়ালি এটা রিসিভড হয়। ডেনড্রাইটিক সেলের সারফেসে CCR7 রিসেপ্টর থাকে। তো এই CCR7 রিসেপ্টরটা ইউজুয়ালি আমাদের যেই টি ফলিকুলার জোন থাকে সেকেন্ডারি লিম্ফেটিক অর্গানে, এই টি ফলিকুলার জোন থেকে CCR7 কেমোকাইন্স রিলিজ হয়। CCR7 কেমোকাইন্সের প্রতি এই ডেনড্রাইটিক সেলে CCR7 রিসেপ্টরটা ইউজুয়ালি অ্যাট্রাক্টেড থাকে, মানে স্টিমুলেটেড হয়। তো এই CCR7 রিসেপ্টরের মাধ্যমে ডেনড্রাইটিক সেলটা ইউজুয়ালি এই টি সেল জোনে চলে যায় কোনো সেকেন্ডারি লিম্ফেটিক অর্গানের। তো অপরদিকে আমাদের যে সার্কুলেশনের যে টি সেল থাকে, এই টি সেলের সারফেসে ইউজুয়ালি CCR7 রিসেপ্টর থাকে। তো এই CCR7 রিসেপ্টরের মাধ্যমে একইভাবে টি সেলগুলো ইউজুয়ালি সেকেন্ডারি লিম্ফেটিক অর্গানের এই টি ফলিকুলার রিজনে চলে যায়। এখন ডেনড্রাইটিক সেলটা যেটা সার্কুলেশন থেকে এই অ্যান্টিজেনটাকে তার মধ্যে নিয়ে এই টি ফলিকুলার জোনে আসলো, আসার পরে কী করে, এই ডেনড্রাইটিক সেলটাই পেপটাইড অ্যান্টিজেনকে ইউজুয়ালি ক্লাস 2 MHC মলিকুলের মাধ্যমে এই টি সেলের কাছে প্রেজেন্ট করে। ঠিক আছে, এই সেকেন্ডারি লিম্ফেটিক অর্গানে। তো টি সেলের কাছে যখন ক্লাস 2 MHC এর মাধ্যমে প্রেজেন্ট করে, তখন টি সেলটা ইউজুয়ালি অ্যাক্টিভেটেড হয়ে যায়। অ্যাক্টিভেটেড হয়ে ইউজুয়ালি CD4 টি সেলের কাছে ইউজুয়ালি প্রেজেন্ট করে MHC2 মলিকুলের মাধ্যমে, যার কারণে এই টি হেল্পার সেলটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। তো
টি হেল্পার সেলটা অ্যাক্টিভেটেড হওয়ার পরে টি হেল্পার সেলের অনেকগুলো সাবসেট আছে আমরা জানি, টি হেল্পার সেল 1, 17, তারপর 2, দেন ফলিকুলার টি হেল্পার সেল আছে। তো এইগুলো ইউজুয়ালি প্রডিউস করে। তো এর মধ্যে যেটা টি ফলিকুলার হেল্পার সেল, এই টি ফলিকুলার হেল্পার সেলের সারফেসে আমরা জানি CXCR5 রিসেপ্টর থাকে, ঠিক আছে। তো এই CXCR5 যে রিসেপ্টরটা, এই CXCR5 রিসেপ্টরটা ইউজুয়ালি এই বি ফলিকুলার সেল থেকে যেই CXCR5 কেমোকাইন্স রিলিজ হয়, CXCR5 কেমোকাইন্সের প্রতি অ্যাট্রাক্টেড থাকে। তো অ্যাট্রাকশনের জন্য এই CXCR5 রিসেপ্টরের মাধ্যমে ইউজুয়ালি টি ফলিকুলার হেল্পার সেলটা বি ফলিকুলার জোনে চলে যায় সার্কুলেশনে না গিয়ে, ঠিক আছে। তো চলে গেল। এখন কথা হচ্ছে এই ডেনড্রাইটিক সেলটা যে অ্যান্টিজেনটাকে এই টি ফলিকুলার জোনে প্রেজেন্ট করতেছে কিছু ফ্র্যাগমেন্ট হিসেবে, ওই ফ্র্যাগমেন্টগুলো ইউজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি এখানে রিলিজ হয়। তো এই ফ্র্যাগমেন্টগুলো ইউজুয়ালি ইন্ডিপেন্ডেন্টলি এখানে রিলিজ হয়, ঠিক আছে। তো এই ফ্র্যাগমেন্টগুলো এই টি জোন থেকে ইউজুয়ালি ব্লাডের মাধ্যমে বি সেল জোনে নর্মালি চলে আসতে পারে, অথবা এইখানে যে অ্যান্টিজেনটা সার্কুলেশনে ডেনড্রাইটিক সেলটা ইউজুয়ালি নিয়েছিল, ওই ডেনড্রাইটিক সেল ছাড়া সার্কুলেশনের মাধ্যমে সরাসরি সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান দেন বি লিম্ফোসাইডে অ্যান্টিজেনটা চলে আসতে পারে, ঠিক আছে। তো এই অ্যান্টিজেনটা শুধুমাত্র যে পেপটাইড অ্যান্টিজেন হবে তা না, কোনো লিপিড অ্যান্টিজেন, এছাড়া ডিএনএ অ্যান্টিজেন, আরএনএ অ্যান্টিজেন বা নিউক্লিক অ্যাসিড অ্যান্টিজেনও হতে পারে, ঠিক আছে। এগুলো সরাসরি সার্কুলেশনের মাধ্যমে এই বি ফলিকুলার জোনে চলে আসে। তো আমরা জানি বি ফলিকুলার জোনে বি লিম্ফোসাইট থাকে। তো বি লিম্ফোসাইটের সারফেসে ইউজুয়ালি বি সেল রিসেপ্টর বা ইমিউনোগ্লোবুলিন এম থাকে। তো যেই অ্যান্টিজেনটা সার্কুলেশনের মাধ্যমে ইউজুয়ালি বি সেল জোনে আসছে, এই অ্যান্টিজেনটা ইউজুয়ালি এই বি সেল রিসেপ্টরের দ্বারা অ্যাটাচড হয়। তো বি সেল রিসেপ্টর একটা না, অনেকগুলো ইউজুয়ালি এই অ্যান্টিজেনকে অ্যাটাচ করতে পারে। অ্যাটাচ করে এই বি সেলটা এই অ্যান্টিজেনকে বি সেলের মধ্যে ইউজুয়ালি নিয়ে নেয়। বি সেলের যে এন্ডোজোম থাকে, এন্ডোজোমে নিয়ে নেয়। এন্ডোজোমে নিয়ে এটা হচ্ছে প্রসেস করে প্রেজেন্ট করে। আমরা জানি বি সেলও কিন্তু একটি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। তো বি সেলও কি করে, এই অ্যান্টিজেনকে ইউজুয়ালি প্রসেস করে এরা তার সারফেসে প্রেজেন্ট করে ক্লাস 2 এমএসসি মলিকুলের মাধ্যমে। তো এই অ্যান্টিজেনটা ক্লাস 2 এমএসসি মলিকুলের মাধ্যমে ইউজুয়ালি যখন প্রেজেন্ট হচ্ছে, এখানে আমাদের টি ফলিকুলার হেল্পার সেলও কিন্তু এই বি সেল জোনে আসে। এই যখন এই অ্যান্টিজেনটা বি সেলের মাধ্যমে ক্লাস 2 এমএসসি মলিকুলের দ্বারা প্রেজেন্ট হয়, তখন এই ফলিকুলার সেলটা ইউজুয়ালি অ্যান্টিজেনকে রিকগনাইজ করে ফেলে, ঠিক আছে। মানে এই বি সেলটা ইউজুয়ালি টি ফলিকুলার হেল্পার সেলের কাছে প্রেজেন্ট করতেছে। তো টি ফলিকুলার হেল্পার সেলটা যখন এই বি সেল প্রেজেন্টেড অ্যান্টিজেনকে রিকগনাইজ করে, তখন টি ফলিকুলার সেল ইউজুয়ালি দুইটা কাজ করে থাকে। একটা হচ্ছে এরা ইন্টারলিউকেন 21 রিলিজ করে আমরা জানি, এবং এরা CD40 লিগান প্রডিউস করে বা এক্সপ্রেস করে। এখন আমরা জানি যে সারফেসে যেই CD40 লিগান থাকে, এই CD40 লিগান ইউজুয়ালি বি সেলের সারফেসে যেই CD40 প্রোটিন থাকে এর সাথে বাইন্ড করে। অপরদিকে যেটা ইন্টারলিউকেন 21 থাকে, ইন্টারলিউকেন 21টা এই বি সেলের বিভিন্নভাবে ক্লাস সুইচিং করে থাকে। তো এই টি ফলিকুলার সেলটা ইউজুয়ালি এই দুইটার মাধ্যমে বি সেলকে স্টিমুলেট করে প্রলিফারেশন, ক্লাস সুইচিং এবং সোমাটিক ম্যাচুরেশনের জন্য, যার মাধ্যমে বি সেলটা ইউজুয়ালি বিভিন্ন ইমিউনোগ্লোবুলিন, যেমন ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন ই, ইমিউনোগ্লোবুলিন এতে কনভার্ট হতে পারে। এখন কিভাবে এই বি সেলটা ইউজুয়ালি বিভিন্ন ইমিউনোগ্লোবুলিনেতে কনভার্ট হয় বা ক্লাস সুইচিং হয়, আমি সেটা আলোচনা করব। তো এখন আসি কিভাবে এই টি ফলিকুলার হেল্পার সেলটা ইউজুয়ালি বি সেলের ক্লাস সুইচিং করে থাকে। তো টি ফলিকুলার হেল্পার সেল ইউজুয়ালি দুইটা সাবস্টেন্স রিলিজ করে, একটা হচ্ছে ইন্টারলিউকেন 21, একটা CD40 লিগান। তো CD40 লিগান বি সেলের সারফেসে যেই CD40 প্রোটিন থাকে, এই CD40 প্রোটিনের সাথে বাইন্ড করে এবং ইন্টারলিউকেন 21ও বি সেলকে স্টিমুলেট করে, যার কারণে বি সেলের ইউজুয়ালি তিনটা কাজ হয়ে থাকে। এক হচ্ছে এই বি সেলের র্যাপিডলি পলিফারেশন হয়, মানে বি সেল পলিফারেট হয়ে অনেকগুলো বি সেল হলো। দুই হচ্ছে বি সেলের ক্লাস সুইচিং হয়, ঠিক আছে। মানে যে কনস্ট্যান্ট রিজন থাকে, কনস্ট্যান্ট রিজনে ইউজুয়ালি ক্লাস সুইচিং হয়, মানে একটা বি সেল থেকে আরেকটা বি সেলে যায়, মানে ইউজুয়ালি একটা ইমিউনোগ্লোবুলিন থেকে আরেকটা ইমিউনোগ্লোবুলিনে যায়। আর থার্ড হচ্ছে সোমাটিক হাইপার মিউটেশন হয়। তো এই
ক্লাস সুইচিং, র্যাপিডলি পলিফারেশন এবং সোমাটিক হাইপার মিউটেশনের জন্য অনেকগুলো নিউ বি সেলের একটা ক্লাস্টার প্রডিউস হয়। এই নিউ বি সেলের এই ক্লাস্টারকে বলা হয় জার্মিনাল সেন্ট্রাল। তো এই জার্মিনাল সেন্ট্রাল থেকে ইউজুয়ালি পরবর্তীতে বিভিন্ন বি সেলের ক্লাস সুইচিং আস্তে আস্তে হতে থাকে। তো কিভাবে হয় আমি আলোচনা করব। তো কথা হচ্ছে এখানে যে CD40 লিগান থাকে, CD40 লিগান যেই জিনটা কোড করে, সেই জিনের যদি কোনো মিউটেশন হয়ে যায় তাহলে এই CD40 লিগান আর প্রডিউস হয় না, যার কারণে ইউজুয়ালি এই বি সেলটার এই ক্লাস সুইচিংটা আর হয় না। তো যখন এই বি সেলের ক্লাস সুইচিংটা হয় না তখন শুধু ইমিউনোগ্লোবুলিন এমটাই থাকে রক্তে, একে বলা হয় হাইপার ইমিউনোগ্লোবুলিন এম সিনড্রোম, যেখানে পায়োজেনিক ইনফেকশনটা ইউজুয়ালি অনেক প্রমিনেন্ট হয়ে থাকে। তো কিভাবে এই ক্লাস সুইচিং এবং এই সোমাটিক হাইপার মিউটেশন এই দুইটা হয়? তো ইউজুয়ালি এই টি ফলিকুলার হেল্পার সেলটা একটি এনজাইমকে অ্যাক্টিভেটেড করে, যাকে বলা হয় AID এনজাইম। মানে টি ফলিকুলার হেল্পার সেলটা ইন্টারলিউকেন 21 এন্ড CD40 লিগ্যান্ডের মাধ্যমে AID একটি এনজাইমকে রিলিজ করে। AID এনজাইমের ফুল মিনিং হচ্ছে অ্যাক্টিভেশন ইনডিউস সাইটিডিন ডিঅ্যামাইনেজ। তো এই অ্যাক্টিভেশন ইনডিউস সাইটিডিন ডিঅ্যামাইনেজ এনজাইমটা কিভাবে আসলে এই বি সেলের ক্লাস সুইচিং এবং সোমাটিক হাইপার মিউটেশন করে থাকে? ইউজুয়ালি বি সেলের সারফেস ইমিউনোগ্লোবুলিন এম থাকে। তো ইমিউনোগ্লোবুলিন এম এর যে হেভি চেন থাকে, সেই হেভি চেন যে কনস্ট্যান্ট রিজন, ওই কনস্ট্যান্ট রিজনটার ইউজুয়ালি যে ডিএনএ থাকে, ইউজুয়ালি ধরলাম হচ্ছে এটা একটা ডিএনএ। ডিএনএ যে ডাবল স্ট্র্যান্ড থাকে, ডাবল স্ট্র্যান্ডকে ব্রেকডাউন করে দেয়। ব্রেকডাউন করে কিছু ডিএনএ ফ্র্যাগমেন্ট দেখা যাচ্ছে এখান থেকে একটা ডিএনএ ফ্র্যাগমেন্টটাকে ইউজুয়ালি রিপ্লেস করে বের করে দেয়, বের করে এদেরকে অ্যাসেম্বল করে দেয়। এইভাবে ইউজুয়ালি একটি নতুন ডিএনএ ফ্র্যাগমেন্ট করে ফেলে, ঠিক আছে, এই এনজাইমটা, যার মাধ্যমে নতুন একটা ডিএনএ ফ্র্যাগমেন্ট থেকে আরেকটা জিন কোড হয়ে ইউজুয়ালি এই হেভি চেনের যে কনস্ট্যান্ট রিজন, নতুন একটা কনস্ট্যান্ট রিজন হয়ে এই নতুন একটা ইমিউনোগ্লোবুলিন প্রডিউস হয়। তো এটা ইউজুয়ালি মানে কনস্ট্যান্ট রিজন যে গামা জিন আছে কনস্ট্যান্ট রিজনে, তাছাড়া যে এপসিলন জিন আছে, আলফা জিন আছে, সবগুলো জিনের ডিএনএ কে ইউজুয়ালি ব্রেকডাউন করতে পারে, ঠিক আছে, যার কারণে নতুন অনেক ডিএনএ প্রডিউস হয়। যেই নতুন ডিএনএ থেকে নতুন ইমিউনোগ্লোবুলিন সাচ অ্যাজ ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন এ, ইমিউনোগ্লোবুলিন ই প্রডিউস হয়। এটাকে বলা হয় ক্লাস সুইচিং। তো দেখতে পাচ্ছি ক্লাস সুইচিং এর জন্য অ্যাক্টিভেশন ইনডিউস সাইটিডিন অ্যাক্টিভেশন ইনডিউস সাইটিডিন ডিঅ্যামাইনেজ এনজাইমটা ইউজুয়ালি কাজ করে, যেটা এই ডিএনএ এর ডাবল স্ট্র্যান্ড ব্রেকডাউন করে দেয়। তো এবার আসি এই বি সেল থেকে আসলে ক্লাস সুইচিং এর মাধ্যমে কিভাবে ইমিউনোগ্লোবুলিন প্রডিউস হয়। তো আমি আগে বলেছি অ্যাক্টিভেশন ইনডিউস সাইটিডিন ডিঅ্যামাইনেজ এনজাইমটা ইউজুয়ালি ডিএনএ ব্রেকডাউন করে নতুন ইমিউনোগ্লোবুলিন প্রডিউস করে। তো আসলে কোন ইমিউনোগ্লোবুলিনটা প্রডিউস হয়, মানে ইমিউনোগ্লোবুলিন জি হবে, ইমিউনোগ্লোবুলিন এ হবে নাকি ইমিউনোগ্লোবুলিন ই হবে, সেটা আসলে কিভাবে হয়ে থাকে? তো ইউজুয়ালি ইন্টারলিউকেন এর উপরে এটা ইউজুয়ালি ডিপেন্ড করে, ইন্টারলিউকেন বা আদার সাইটোকাইন্সের উপরে এটা ডিপেন্ড করে। তো প্রথমে আসি বি সেলের উপরে। ইউজুয়ালি বি সেলের উপরে যদি ইন্টারলিউকেন 21 এবং ইন্টারফেরন গামা INF গামা, এই বি সেলের উপরে যদি এই ইন্টারলিউকেন 21 এবং ইন্টারফেরন গামাটা কাজ করে, তাহলে ইমিউনোগ্লোবুলিন জি প্রডিউস হয়। কেন ইমিউনোগ্লোবুলিন জি প্রডিউস হয়? কারণ হচ্ছে এই ইন্টারফেরন গামাটা ইউজুয়ালি ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেটেড করে, পটেন্ট ম্যাক্রোফেজ অ্যাক্টিভেটর। তো ম্যাক্রোফেজ ইউজুয়ালি অপসোনাইজেশনের সাথে সম্পর্কিত। এইদিকে ইমিউনোগ্লোবুলিন জিটা ইউজুয়ালি অপসোনাইজেশন করে থাকে। তো সব কিছুর কোরিলেশনের মাধ্যমে ইউজুয়ালি ইমিউনোগ্লোবুলিন জি প্রডিউস হয় যদি ইন্টারলিউকেন 21 এবং ইন্টারফেরন গামাটা কাজ করে বি সেলের উপরে। তো এবার আসি অপর দিক থেকে, যদি এই বি সেলের উপরে ইন্টারলিউকেন 21 এবং ইন্টারলিউকেন 4 কাজ করে, তাহলে ইমিউনোগ্লোবুলিন ই হবে, ঠিক আছে। কেন ইমিউনোগ্লোবুলিন ই হবে? কারণ একটা ক্লিনিক্যাল এক্সপেরিমেন্টে দেখা গেছে যে যাদের শরীরে
হাইপার সেন্সিটিভিটি বেশি, মানে অ্যালার্জি বেশি, তাদের ইউজুয়ালি এই ইমিউনোগ্লোবুলিন জিটা অনেক বেশি। শুধু ইমিউনোগ্লোবুলিন জি না, যাদের হচ্ছে ইন্টারলিউকেন 4টা বেশি তাদের হচ্ছে হাইপার সেন্সিটিভিটি বেশি। তো ইউজুয়ালি ইমিউনোগ্লোবুলিন ই এর জন্য ইন্টারলিউকেন 4টা হচ্ছে মেন কাজ করে থাকে, ঠিক আছে। ইন্টারলিউকেন 4 এর জন্য ইমিউনোগ্লোবুলিন ই হয়। এছাড়াও মাস্ট সেল, বেজোফিল এবং ইউসিনোফিল, যার সারফেসে ইমিউনোগ্লোবুলিন ই রিসেপ্টর থাকে, ইমিউনোগ্লোবুলিন ইটা ইউজুয়ালি হাইপার সেন্সিটিভিটি করে থাকে। তাছাড়া ইন্টারলিউকেন 4ও ইউজুয়ালি হাইপার সেন্সিটিভিটির জন্য দায়ী। অপরদিকে ইন্টারলিউকেন 21 ও ইন্টারলিউকেন 4 এর সাথে ইউজুয়ালি ইমিউনোগ্লোবুলিন ই প্রডিউসে স্টিমুলাস দিয়ে থাকে। এবার আসি এই বি সেল থেকে যদি ইন্টারলিউকেন 21 এবং মিউকোসাল সাইটোকাইন্স, ঠিক আছে, ইন্টারলিউকেন 21 এবং এই মিউকোসাল সাইটোকাইন্স যদি এই বি সেলের উপরে কাজ করে তাহলে ইউজুয়ালি ইমিউনোগ্লোবুলিন এ হয়, ঠিক আছে। কেন ইমিউনোগ্লোবুলিন এ হয়? কারণ যেই সব পেশেন্টের ইউজুয়ালি এই মিউকোসাল সাইটোকাইন্সের যেই সব রিসেপ্টর থাকে ওই সব রিসেপ্টরের জিনে যদি মিউটেশন হয় তাহলে ইমিউনোগ্লোবুলিন ই এর ডেফিসিয়েন্সি থাকে। তো যেসব পেশেন্টের এই মিউকোসাল সাইটোকাইন্সের রিসেপ্টরের জিনের ডেফিসিয়েন্সির জন্য এই মিউকোসাল সাইটোকাইন্সটা ইউজুয়ালি কাজ করতে পারে না, তাদের ইমিউনোগ্লোবুলিন এটা ডেফিসিয়েন্সি দেখা যায়। তো ইমিউনোগ্লোবুলিন এ যেহেতু ডেফিসিয়েন্সি দেখা যায় তাহলে ধরে নেওয়া যায় মিউকোসাল সাইটোকাইন্সটা ইউজুয়ালি ইমিউনোগ্লোবুলিন এ এর জন্য দায়ী। তো অপরদিকে ইন্টারলিউকেন 21ও হেল্প করে থাকে। তো যাদের হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ নাই তাদের মিউকোসাল ডিফেন্স থাকে না, তাদের হচ্ছে সাইনোপালমোনারি বা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অনেক ইনফেকশন দেখা যায়। এবার আসি হচ্ছে বি সেল, ঠিক আছে। এই বি সেলের সারফেসে আমরা জানি ইমিউনোগ্লোবুলিন থাকে। তো ইমিউনোগ্লোবুলিনটা ইউজুয়ালি দেখতে এরকম। তো আমি বলেছি যে ইমিউনোগ্লোবুলিনের যেই হেভি চেনটা থাকে, হেভি চেনে যে কনস্ট্যান্ট রিজন থাকে, কনস্ট্যান্ট রিজনে ইউজুয়ালি এআইডি যে এনজাইম থাকে, এই এআইডি এনজাইমটা ইউজুয়ালি ডিএনএ ডাবল স্ট্যান্ড ব্রেক করে বিভিন্ন ইমিউনোগ্লোবুলিন প্রডিউস করে। তো ইউজুয়ালি ব্রেকডাউন হচ্ছে এই ডিএনএ ডাবল স্ট্যান্ডে হেভি চেনের কনস্ট্যান্ট রিজনে অ্যাকচুয়ালি, বাট অ্যান্টিজেন তো বাইন্ড করে এই ভ্যারিয়েবল রিজনে, তাই না? তাইলে যদি কনস্ট্যান্ট রিজনেই চেঞ্জ হয়, ভ্যারিয়েবল রিজন তো চেঞ্জ হচ্ছে না, তাইলে কেন একটা অ্যান্টিবডি বিভিন্ন অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করতেছে? কথা হচ্ছে এআইডি ইউজুয়ালি শুধুমাত্র এই কনস্ট্যান্ট রিজনেই কিছু চেঞ্জ করে না, এটা এই ভ্যারিয়েবল রিজনেও চেঞ্জ করে, যেটা হেভি চেন লাইট চেন বোথ ভ্যারিয়েবল রিজনেই করে থাকে। একে বলা হয় নিউক্লিওটাইড সাবস্টিটিউশন। তো এই নিউক্লিওটাইড সাবস্টিটিউশনের কারণে আমাদের যেই ইমিউনোগ্লোবুলিনের যে হাইপার ভ্যারিয়েবল রিজন থাকে, এই হাইপার ভ্যারিয়েবল রিজনে অনেক অ্যামিনো অ্যাসিড থাকে, অ্যামিনো অ্যাসিডগুলো ইউজুয়ালি এক্সচেঞ্জ হতে পারে বা রিপ্লেসড হতে পারে, যার কারণে অনেক হাইপার ভ্যারিয়েবল রিজনটা বিভিন্ন অ্যান্টিবডিতে বিভিন্ন রকম হয়ে থাকে। তো এই হাইপার ভ্যারিয়েবল রিজনের জন্য ইউজুয়ালি বি সেলের অনেক ডাইভার্সিটি দেখা যায়, মানে ইমিউনোগ্লোবুলিনের ডাইভার্সিটি দেখা যায়। তো কথা হচ্ছে এই বি সেলের আমি আগে বলেছি 3টা চেঞ্জ হয়। একটা হচ্ছে এটা প্রলিফারেশন হয়, ক্লাস সুইচিং হয় এবং সোমাটিক হাইপার মিউটেশন হয়। এছাড়া আরও একটা হয় বি সেলের, যেটাকে বলা হচ্ছে অ্যাফিনিটি ম্যাচুরেশন। তো অ্যাফিনিটি ম্যাচুরেশন জিনিসটা কি? ইউজুয়ালি আমাদের সেকেন্ডারি লিমফেটিক অর্গানে যখন এই বি সেলটা ইউজুয়ালি থাকে তার সারফেসে যখন এই ইমিউনোগ্লোবুলিনটা প্রডিউস হচ্ছে, ক্লাস সুইচিং হচ্ছে, বা নর্মালি যখন ইমিউনোগ্লোবুলিন এমটাই থাকে তখন এই সেকেন্ডারি লিমফেটিক অর্গানে যখন অ্যান্টিজেনটা আসে তখন সব বি সেল কিন্তু এই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে না। যেই বি সেলটা ইউজুয়ালি এই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে ওটাকে বলা হয় হাই অ্যাফিনিটি বি সেল, ঠিক আছে। অপরদিকে যেই সব বি সেলটা এই অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে না ওটাকে বলা হয় লো অ্যাফিনিটি বি সেল। তো এই লো অ্যাফিনিটি বি সেল যদি অ্যান্টিজেনের সাথে বাইন্ড না করে তাহলে টি ফলিকুলার হেল্পার সেল থেকে CD40 লিগ্যান্ড বা ইন্টারলিউকেন 21টাও এটাকে আর স্টিমুলেট করবে না। অপরদিকে যেটা হায়ার অ্যাফিনিটি সেটা কিন্তু অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতেছে, যার কারণে এটা যখন টি ফলিকুলার হেল্পার সেলের কাছে এই অ্যান্টিজেনটা প্রেজেন্ট করবে তখন টি ফলিকুলার হেল্পার সেলটা কিন্তু তাকে ইউজুয়ালি সার্ভাইভাল সিগন্যাল দিবে ইন্টারলিউকেন 21 এবং CD40 লিগ্যান্ডের মাধ্যমে। তো হায়ার অ্যাফিনিটি বি সেলগুলো ইউজুয়ালি টিকে থাকে। তো এই হায়ার অ্যাফিনিটি টিকে থাকতেছে, লোয়ার অ্যাফিনিটিগুলো বাদ হয়ে যাচ্ছে, এটাকেই বলা হয় অ্যাফিনিটি ম্যাচুরেশন। তো এই অ্যাফিনিটি ম্যাচুরেশন হতে 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 একসময় অনেক স্পেসিফিক এই বি সেল প্রডিউস হয়, যার স্পেসিফিক অ্যান্টিবডি স্পেসিফিক অ্যান্টিজেনের এগেইনস্টে কাজ করবে।
তো আমাদের অনেকগুলো সেকেন্ডারি লিম্ফেটিক অর্গান থাকে, ঠিক আছে? তো অনেকগুলো সেকেন্ডারি লিম্ফেটিক অর্গানে অনেকগুলো জার্মিনাল সেন্ট্রাল থাকে। তো অনেকগুলো জার্মিনাল সেন্ট্রাল থেকে অনেকগুলো অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে। ওই অনেকগুলো অ্যান্টিবডি অনেকগুলো অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করতেছে। এই পুরো প্রসেসটাই হচ্ছে পলিকোনাল অ্যান্টিবডি, ঠিক আছে? মানে একটা অ্যান্টিবডি যখন অনেকগুলো অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করতে পারে ওটাকে বলা হয় পলিকোনাল অ্যান্টিবডি, ইউজুয়ালি সহজভাবে বললাম। তো এখন কথা হচ্ছে আমাদের যে টি ফলিকুলার হেল্পার সেল, ঠিক আছে? এই টি ফলিকুলার হেল্পার সেলটা কিন্তু একটা টি সেলের একটি অংশ। তো টি সেল আমাদের থাইমাসে কিন্তু সেলফ নন সেলফ চিনে আসতেছে। তো টি ফলিকুলার হেল্পার সেল তখন স্টিমুলেটেড হবে যখন একটা ফরেন অ্যান্টিজেন আমাদের শরীরে আসবে। আর এই টি ফলিকুলার হেল্পার সেলটা যদি অ্যাক্টিভেটেড না হয় তাহলে আমাদের বি সেলকেও ইউজুয়ালি স্টিমুলেট করতেছে না বা অ্যাক্টিভেট করতেছে না। তো দেখা যাচ্ছে টি ফলিকুলার হেল্পার সেলটা আমাদের বি সেলের অ্যাক্টিভেশনের ক্ষেত্রে একটি সেফগার্ড হিসেবে কাজ করতেছে, যার কারণে অটো ইমিউনিটি হচ্ছে না। এবার সেই একটা কথা আছে, সেটা হচ্ছে কনজুগেটেড নিউমোকক্কাল ভ্যাকসিন। তো কনজুগেটেড নিউমোকক্কাল ভ্যাকসিনে কি করা হয়, একটা পলিস্যাকারাইড, ইউজুয়ালি মোস্ট কমন টাইপ অফ পলিস্যাকারাইডটা দেওয়া হয়, যার সাথে একটি ইমিউনোজেনিক প্রোটিনকে অ্যাটাচ করে দেওয়া হয়, করে একজনের শরীরে ইনজেক্ট করা হয়। এটা কিন্তু কনজুগেটেড বলছে, আগে আমি আনকনজুগেটেড আলোচনা করেছি। তো এখানে কি হয়, যেটা ইমিউনোজেনিক প্রোটিন থাকে, ইমিউনোজেনিক প্রোটিনটা ইউজুয়ালি এই ডেনড্রাইটিক সেল দ্বারা আপটেক হয়, ঠিক আছে? আপটেক হয়ে ডেনড্রাইটিক সেলটা একইভাবে লিমফেটিক্সের মাধ্যমে সেকেন্ডারি লিমফেটিক অর্গানে যায়, গিয়ে টি সেলের কাছে প্রেজেন্ট করে, টি ফলিকুলার হেল্পার সেল প্রডিউস হয়। অপরদিকে যে পলিস্যাকারাইডটা বি সেলের দ্বারা ইউজুয়ালি রিসিভড হয় ফলিকুলার জোনে, বি ফলিকুলার জোনে আমাদের সেকেন্ডারি লিমফেটিক অর্গানে। তো একদিকে বি সেল আমাদের এই যে ইমিউনোজেনিক প্রোটিন ওটাকে রিকগনাইজ করে টি ফলিকুলার হেল্পার সেলকে স্টিমুলেট করতেছে, অপরদিকে বি সেলটা আমাদের এই পলিস্যাকারাইডকে ইউজুয়ালি নিয়ে, মানে বি সেলকে ইউজুয়ালি বি সেলটা এই পলিস্যাকারাইডকে রিকগনাইজ করে প্রেজেন্ট করতেছে টি ফলিকুলার হেল্পার সেলের কাছে। তো এই দুই দিক থেকে আমাদের অনেক স্ট্রং একটা ইমিউন রেসপন্স পাচ্ছি। তো এই কনজুগেটেড নিউমোকক্কাল ভ্যাকসিনটা ইউজুয়ালি বেশি ইফেক্টিভ, এটার ইমিউনিটি অনেকটা বেশি, এই ভ্যাকসিনের ইমিউনিটি। তো এবার আসে হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্স অ্যান্ড সেকেন্ডারি ইমিউন রেসপন্স। প্রাইমারি ইমিউন রেসপন্স কাকে বলে আমরা জানি, একটা অ্যান্টিজেন যখন আমাদের শরীরে প্রথম প্রবেশ করে তখন যে ইমিউন রেসপন্স হয় সেটাকে প্রাইমারি ইমিউন রেসপন্স বলা হয়। তো এটা হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্স। তো প্রাইমারি ইমিউন রেসপন্সে আমাদের প্রিডোমিনেন্ট অ্যান্টিবডি হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম, ঠিক আছে? কারণ ইমিউনোগ্লোবুলিন এম ইউজুয়ালি আমাদের প্লাজমা সেলে থাকে। তো যখন কোনো অ্যান্টিজেন আমাদের শরীরে ঢুকে, যখন বি সেলটা পলিফাইড হয়ে প্লাজমা সেল হয় তখন তো সারফেস ইমিউনোগ্লোবুলিন এমই থাকে। তো এটা ইউজুয়ালি প্রমিনেন্ট ইমিউনোগ্লোবুলিন হিসেবে কাজ করে। তো অ্যান্টিজেন যখন আমাদের শরীরে ঢুকে ইউজুয়ালি 7 থেকে 10 দিন সময় নেয় অ্যান্টিবডি প্রডিউস হতে। তো এই অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে 7 থেকে 10 দিন সময় নেয়, এর থেকে বেশিও হতে পারে। ইউজুয়ালি অ্যান্টিবডি প্রোডাকশনটা ডিপেন্ড করে আমাদের ডোজ অফ অ্যান্টিজেন বা রুট অফ অ্যান্টিজেন টু দ্য সেকেন্ডারি লিমফেটিক অর্গান, ব্লাড বা লিমফেটিক্স, ব্লাডের মাধ্যমে তাড়াতাড়ি যাবে নাকি লিমফেটিক্সের মাধ্যমে যাবে, তো এই রুটটাও ইউজুয়ালি ডিপেন্ড করে। তো আমাদের প্রথমে যখন অ্যান্টিবডিটা প্রডিউস হওয়া শুরু হয়, কিছুক্ষণ পরে আস্তে আস্তে অ্যান্টিবডিটা ইউজুয়ালি ডিক্লিন করতে পারে। তো অ্যান্টিবডিটা ইউজুয়ালি বেশি দিন থাকে না, কারণ আমাদের প্লাজমা সেলের লাইফ স্প্যান অনেক কম। তো ইমিউনোগ্লোবুলিন এমটা আমাদের প্লাজমা সেলে থাকে, তো এই জন্য লাইফ স্প্যানটা অনেক কম। এই জন্য প্রাইমারি ইমিউন রেসপন্স হওয়ার পরে ইমিউনোগ্লোবুলিন এমটা আস্তে আস্তে ডিক্লিন করে। তো ইউজুয়ালি 1 সেকেন্ডে একটা প্লাজমা সেল থেকে 1000 অফ ইমিউনোগ্লোবুলিন প্রডিউস হতে পারে যখন প্রাইমারি ইমিউন রেসপন্স হয়ে থাকে। তো আমাদের এই যে প্রাইমারি ইমিউন রেসপন্স, এই প্রাইমারি ইমিউন রেসপন্স কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে, মানে ইউজুয়ালি বা সব ক্ষেত্রে ইউজুয়ালি টি ডিপেন্ডেন্ট হয়ে থাকে, ঠিক আছে? আমাদের এই প্রাইমারি ইমিউন রেসপন্স প্রায় টি ডিপেন্ডেন্ট সব ক্ষেত্রেই, ঠিক আছে? টি ডিপেন্ডেন্ট ইমিউন রেসপন্স হয়। এবার আসি সেকেন্ডারি ইমিউন রেসপন্স। তো যখন এই টি ডিপেন্ডেন্ট প্রাইমারি ইমিউন রেসপন্স হয়ে গেল তখন সেকেন্ডারি ইমিউন রেসপন্স প্রডিউস হচ্ছে। তো সেকেন্ডারি ইমিউন রেসপন্সে কি হয়, আমাদের বি মেমোরি সেলটা ইউজুয়ালি সেকেন্ডারি ইমিউন রেসপন্স করে থাকে। যখন আমাদের প্রাইমারি ইমিউন রেসপন্স হয় তখন আমাদের যে বি সেল থাকে ওটা কিছু মেমোরি সেলও প্রডিউস করে। তো এই মেমোরি সেলটা ইউজুয়ালি সেকেন্ডারি ইমিউন রেসপন্স দিয়ে থাকে। তো এই মেমোরি সেলের সারফেসে হয় ইমিউনোগ্লোবুলিন জি থাকে, না হয় ইমিউনোগ্লোবুলিন
এম থাকে, ঠিক আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ইমিউনোগ্লোবুলিন জিটা বেশি থাকে আমাদের বি মেমোরি সেলের সারফেসে। তো এই বি মেমোরি সেলের সারফেসে যখন ইমিউনোগ্লোবুলিন জিটা বেশি থাকে, ইউজুয়ালি সেকেন্ডারি ইমিউন রেসপন্সে ইমিউনোগ্লোবুলিন জিটা বেশি কাজ করে থাকে। তো কিভাবে কাজ করে? প্রথমে যখন আমাদের অ্যান্টিজেনটা আমাদের আবার এগেন অ্যাটাক করতেছে, মানে আমাদের প্রাইমারি ইমিউন রেসপন্সে যে অ্যান্টিজেনটা ঢুকেছিল যার এগেনস্টে মেমোরি সেল প্রডিউস হচ্ছে, সেকেন্ডারি ইমিউন রেসপন্সে যদি সেম অ্যান্টিজেন আমাদের শরীরে ঢুকে, তাহলে ওই অ্যান্টিজেনের এগেনস্টে আমাদের বি সেল ইউজুয়ালি ওই মেমোরি সেলটা কাজ করায় অনেক নতুন নতুন আবার অ্যান্টিবডি প্রডিউস করে। তো কিভাবে করে? যখন এই অ্যান্টিজেনটা ঢুকে তখন এই বি সেলটা এই সেকেন্ডারি ইমিউন রেসপন্সের একদম শুরুর দিকে এই অ্যান্টিজেনকে রিকগনাইজ করে এরা আবার অ্যাফিনিটি ম্যাচুরেশনে চলে যায় বি মেমোরি সেল, ঠিক আছে। এটা আবার অ্যাফিনিটি ম্যাচুরেশন হয়, অ্যাফিনিটি ম্যাচুরেশন হয়ে বি মেমোরি সেল থেকে অনেকগুলো বি সেল প্রডিউস হয়। ওই অনেকগুলো বি সেল আবার টি ফলিকুলার হেল্পার সেলের কাছে যখন যায়, গিয়ে ওই টি ফলিকুলার হেল্পার সেলের কাছে ওরা আবার অ্যাফিনিটি ম্যাচুরেশন হয়ে থাকে। এইভাবে বারবার অ্যাফিনিটি ম্যাচুরেশন হয়ে থাকে। বারবার অ্যাফিনিটি ম্যাচুরেশন হওয়ার ফলে স্পেসিফিক ওই অ্যান্টিজেনের প্রতি স্পেসিফিক যেই অ্যান্টিবডিগুলো যেইগুলো ইউজুয়ালি হাই অ্যাফিনিটি আছে, ওইগুলো ইউজুয়ালি সেকেন্ডারি ইমিউন রেসপন্সে আবার কাজ করে। তো সেকেন্ডারি ইমিউন রেসপন্সে ইউজুয়ালি ইমিউনোগ্লোবুলিন এমটা প্রাইমারিলি প্রডিউস হয়, বাট সব থেকে বেশি প্রডিউস হয় ইমিউনোগ্লোবুলিন জি। এখানে একটা কথা বলে রাখি, ইমিউনোগ্লোবুলিন এম কিন্তু প্রাইমারি ইমিউন রেসপন্সেও যতটুকু প্রডিউস হয় সেকেন্ডারি ইমিউন রেসপন্সেও ততটুকু প্রডিউস হয়, বাট ইমিউনোগ্লোবুলিন জিনটা প্রাইমারি ইমিউন রেসপন্সে যতটুকু প্রডিউস হয় সেকেন্ডারিতে তার থেকে অনেক বেশি প্রডিউস হয়। এই জন্যে সেকেন্ডারি ইমিউন রেসপন্সের প্রিডোমিনেন্ট ইমিউনোগ্লোবুলিন হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি। তো সেকেন্ডারি ইমিউন রেসপন্সে যে অ্যান্টিবডিটা প্রডিউস হয় ওটা ইউজুয়ালি বেশি ইফেক্টিভ, ঠিক আছে, আমাদের শরীরের জন্য। তো এটা ল্যাক পিরিয়ড ইউজুয়ালি অনেক শর্ট থাকে, 3 থেকে 5 দিনের মধ্যে ইউজুয়ালি অ্যান্টিবডি আমাদের শরীরে দেখা যায়, মানে 3 থেকে 5 দিনের মধ্যে অ্যান্টিবডিটা প্রডিউস হয়ে থাকে। তো সেকেন্ডারি ইমিউন রেসপন্সে ইউজুয়ালি ইমিউনোগ্লোবুলিন জিটা প্রিডমিনেন্ট অ্যান্টিবডি, তাছাড়া ইমিউনোগ্লোবুলিন ই, ইমিউনোগ্লোবুলিন এ, অনেক ইমিউনোগ্লোবুলিনও প্রডিউস হতে পারে। তো এখানে ভ্যাকসিনের ক্ষেত্রেও তাই হয়, আমরা যদি প্রথম কোনো ভ্যাকসিন দিই তাহলে যতটুকু ইমিউনিটি পাবো, আমরা যদি বুস্টার ডোজ দিলে আমাদের এই সেকেন্ডারি ইমিউন রেসপন্স হয়, মানে মেমোরি সেলটা অনেক বেশি ইফেক্টিভ, এবং এই বুস্টার ডোজে আমাদের অ্যাফিনিটি ম্যাচুরেশনটা বারবার হয়ে আমাদের বেশি ইমিউনিটি দিয়ে থাকে। তো একটা কথা বলে রাখি, এই বি সেলটা যখন আমাদের এই অ্যান্টিজেনকে রিকগনাইজ করার পরে যখন অ্যাফিনিটি ম্যাচুরেশন হয়ে, মানে বি মেমোরি সেল থেকে অ্যাফিনিটি ম্যাচুরেশন হয়ে আবার যখন অনেকগুলো বি সেল প্রডিউস হয়, তখনও কিন্তু ওটা একটা নতুন জার্মিনাল সেন্ট্রাল প্রডিউস করে, ওই নতুন জার্মিনাল সেন্ট্রাল থেকে আবার অ্যাফিনিটি ম্যাচুরেশন হচ্ছে। তো দেখা যাচ্ছে এখানে সেকেন্ডারি ইমিউন রেসপন্সে অ্যাফিনিটি ম্যাচুরেশন বারবার হচ্ছে, যার কারণে আমাদের ইমিউন রেসপন্সটা অনেক স্ট্রং হয়ে থাকে, হাইলি স্পেসিফিক হয়ে থাকে। তো আমাদের বডিতে যদি একসাথে অনেকগুলো অ্যান্টিজেন ঢুকে আমাদের বডিতে সিমালটেনিয়াসলি সবগুলো অ্যান্টিজেনের এগেনস্টে ইউজুয়ালি অ্যান্টিবডি প্রডিউস হবে, ঠিক আছে। যেমন এটা হচ্ছে ভ্যাকসিনের ক্ষেত্রে বলা যায়, যেমন আমাদের এমএমআর ভ্যাকসিন, তারপরে হচ্ছে ডিপিটি ভ্যাকসিন, এগুলোতে ইউজুয়ালি অনেকগুলো অ্যান্টিজেন আমাদের শরীরে দেওয়া হয়, সবগুলো এগেনস্টে সিমালটেনিয়াসলি অ্যান্টিবডি প্রডিউস হয়। তাহলে সে অ্যান্টিবডির ফাংশন অনেক আছে, আমি আগে আলোচনা করেছি, এগুলোর বলতেছি না। তো অ্যান্টিবডির মধ্যে যেই ফাংশনটা আছে নিউট্রালাইজেশন অফ টক্সিন, এই নিউট্রালাইজেশন অফ টক্সিন কিন্তু ইউজুয়ালি যে এফএবি পোর্শন থাকে আমাদের অ্যান্টিবডির, এই এফএবি পোর্শনটা ইউজুয়ালি টক্সিনকে নিউট্রালাইজেশন করে থাকে। এফসি পোর্শনটা টক্সিনকে নিউট্রালাইজেশন করে না, এফসি পোর্শনটা টক্সিন নিউট্রালাইজেশনের দরকার নাই। টক্সিন নিউট্রালাইজেশন এফসি পোর্শন ইন্ডিপেন্ডেন্ট, এটা ইউজুয়ালি এই এফএবি পোর্শনের উপর ডিপেন্ড করে, এফএবি পোর্শনটাই টক্সিন নিউট্রালাইজেশন করে দেয়। এছাড়া আর একটা আছে, সেটা হচ্ছে অপসোনাইজেশন। তো অপসোনাইজেশন দুইভাবে হতে পারে, একটা হচ্ছে ডাইরেক্ট এই অ্যান্টিবডিটা ইউজুয়ালি ইমিউনোগ্লোবুলিন জি, যেটা ইমিউনোগ্লোবুলিন জিটা ডাইরেক্ট অপসোনাইজেশন করতে পারে, কারণ আমরা জানি হচ্ছে যে ম্যাক্রোফেজের সারফেসে ইমিউনোগ্লোবুলিন জি এর জন্য রিসেপ্টর থাকে। অপরদিকে ইমিউনোগ্লোবুলিন জি এবং ইমিউনোগ্লোবুলিন এম ইউজুয়ালি কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করতে পারে। তো ওর মধ্যে একটা কমপ্লিমেন্ট হচ্ছে C3b, তো এই C3b এর জন্য কিন্তু ম্যাক্রোফেজের সারফেসে রিসেপ্টর থাকে। তো এই দুইভাবে ইউজুয়ালি এটা ফ্যাগোসাইটোসিস করতে পারে অপসোনাইজেশনের মাধ্যমে। তো এবার আসে আইসোটাইপ অ্যান্ড অ্যালোটাইপ। তো প্রথমে আসে হচ্ছে আইসোটাইপ জিনিসটা কি। তো আইসোটাইপ জিনিসটা হচ্ছে ইউজুয়ালি আমাদের যেই
ইমিউনোগ্লোবুলিন থাকে 5 টাইপের ইমিউনোগ্লোবুলিন, ওইগুলো সবগুলোকে আইসোটাইপ বলা হয়। এগুলো ইউজুয়ালি সব ইন্ডিভিজুয়ালে ইউজুয়ালি সেম থাকে, এটা হচ্ছে আইসোটাইপ। ইমিউনোগ্লোবুলিন জি, এ, এম, ইডি সবগুলো হচ্ছে আইসোটাইপস। এইগুলো ইউজুয়ালি এই ইমিউনোগ্লোবুলিন জি, এ, এম, ইডি এগুলো ইউজুয়ালি এদের হেভি চেনের ভিত্তিতে ডিফারেন্সিয়েট করা হয়, এটা হচ্ছে আইসোটাইপ। এবার সে অ্যালোটাইপ, ঠিক আছে। অ্যালোটাইপ জিনিসটা কি? অ্যালোটাইপ হচ্ছে দুই ইন্ডিভিজুয়ালসের মাধ্যমে বা 2 বা 3 ইন্ডিভিজুয়ালসের মাধ্যমে ইউজুয়ালি ডিফারেন্স থাকে, ঠিক আছে, ডিফারেন্স থাকে দুইজনের মধ্যে, এটা হচ্ছে অ্যালোটাইপ। তো ডিফারেন্সটা কেন থাকে? ডিফারেন্স হচ্ছে যে আইসোটাইপ ইমিউনোগ্লোবুলিন, এই আইসোটাইপ ইমিউনোগ্লোবুলিনের কিছু অ্যাডিশনাল ফিচারের জন্য ইউজুয়ালি এই ডিফারেন্সটা থাকে। তো এই ডিফারেন্সটা অ্যালোটাইপের ডিফারেন্স হওয়ার কারণ হচ্ছে অ্যালোটাইপ যে জিন দিয়ে ইউজুয়ালি কোড হয়, এই জিনগুলো হচ্ছে পলিমরফিক থাকে, ঠিক আছে, পলিমরফিক। তো এই জিনগুলো যখন যে ভ্যারিয়েবল রিজন থাকে, ইউজুয়ালি ভ্যারিয়েবল রিজনের যখন কোড করে তখন এটা কিছু পলিমরফিজম শো করে, ঠিক আছে। এই জন্যে 2 বা 3টা অ্যামিনো অ্যাসিডের ডিফারেন্স হয়ে থাকে ভ্যারিয়েবল রিজনে, যার কারণে একটা অ্যালোটাইপের ডিফারেন্স হয়ে থাকে। যে বেস্ট এক্সাম্পল দেওয়া যায় গামা ইমিউনোগ্লোবুলিনের ক্ষেত্রে। গামা ইমিউনোগ্লোবুলিনের একটা অ্যালোটাইপ হচ্ছে জিএম। এই জিএমটা ইউজুয়ালি একটা ইন্ডিভিজুয়াল থেকে আরেকটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে ডিফারেন্স, এটাই হচ্ছে জিএম অ্যালোটাইপ। তো আমাদের এই অ্যালোটাইপটা ইউজুয়ালি এর যে ভ্যারিয়েবল রিজন, এই ভ্যারিয়েবল রিজনের ভিত্তিতে ডিফারেন্স করা হয়ে থাকে, আর এই আইসোটাইপটা ইউজুয়ালি কনস্ট্যান্ট রিজনের ভিত্তিতে ডিফারেন্স করা হয়ে থাকে, আমরা জানি। এবার আসি বিভিন্ন ইমিউনোগ্লোবুলিনের প্রপার্টি, ঠিক আছে, বা আমাদের ব্লাডে কি থাকে অ্যাজ এ হোল একটা বক্স। তো প্রথমে আসে হচ্ছে আমাদের পার্সেন্টেজ অফ ইমিউনোগ্লোবুলিন, কত পার্সেন্ট থাকে ইমিউনোগ্লোবুলিন জিটা 75% থাকে, ইমিউনোগ্লোবুলিন এটা আমাদের সেরামে 15% থাকে, ইমিউনোগ্লোবিন এমটা আমাদের সেরামে 9% থাকে, ইমিউনোগ্লোবিন ডিটা 0.2% অ্যান্ড ইমিউনোগ্লোবিন ইটা 0.004% থাকে আমাদের সেরামে। এবার সেই সেরাম কনসেন্ট্রেশন যেটা হচ্ছে মিলিগ্রাম পার ডেসিলিটার অ্যাপ্রক্সিমেটলি। ইমিউনোগ্লোবিন যেটা আমাদের 1000 থাকে, ইমিউনোগ্লোবিন এটা 200, এমটা 120, ডিটা 3, ইটা হচ্ছে 0.05। এবার হচ্ছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট। সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট হচ্ছে আমাদের 7s, জি এর ক্ষেত্রে, এর ক্ষেত্রেও 7s, ইমিউনোগ্লোবিন এম এর ক্ষেত্রে 19s, ডি এর ক্ষেত্রে 7s, ই জি যেটা ইমিউনোগ্লোবিন ইমিউনোগ্লোবিন ই এর ক্ষেত্রে 8s। তো এখানে দেখতে পাচ্ছি যে ইমিউনোগ্লোবিন ই এর একটা 11s আছে। তো 11sটা শুধুমাত্র সিক্রেশনে পাওয়া যায়, ব্লাডে ইউজুয়ালি বাকিগুলো সব পাওয়া যায় সিক্রেশন, যেহেতু আমরা জানি ইমিউনোগ্লোবিন একটি সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন। তো আমাদের সিক্রেশনে যে ইমিউনোগ্লোবিন এটা পাওয়া যায় তার হচ্ছে সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট হচ্ছে 11s থাকে। এবার সেই মলিকুলার ওয়েট হচ্ছে আমাদের ইমিউনোগ্লোবিন জি এর 150, এর 170 আর 400 থেকে, সিক্রেশন ইউজুয়ালি 400 হয়ে থাকে। দেন হচ্ছে এম এর 900, ডি এর 180, ই এর 190। এবার সেই স্ট্রাকচার, ঠিক আছে, আমাদের সব তিনটা ইমিউনোগ্লোবিন জে, জি, ইমিউনোগ্লোবিন ডি, ইমিউনোগ্লোবিন ই সব হচ্ছে মনোমার। শুধু আমাদের ইমিউনোগ্লোবিন এ এবং ইমিউনোগ্লোবিন ই মনোমার ছাড়াও আরও 2টা স্পেসিফিক স্ট্রাকচার থাকে। ইমিউনোগ্লোবিন এটা আমাদের মনোমার অথবা ডাইমার স্ট্রাকচারে থাকতে পারে, ইমিউনোগ্লোবিন এমটা মনোমার অথবা পেন্টামার হিসেবে থাকতে পারে। তো আমাদের মনোমার অ্যান্ড পেন্টামার বা ডাইমারকে অ্যাটাচ করার জন্য অ্যাডিশনাল তো কিছু রিজন লাগে, তাই না? ওই অ্যাডিশনাল রিজনটাই যদি জে চেন। তো এবার আসে জে চেন। তো জে চেনে 2টার ক্ষেত্রেই থাকে, ইমিউনোগ্লোবিন এ আর ইমিউনোগ্লোবিন এম এর ক্ষেত্রে, আর কোথাও থাকে না। এবার আসে হচ্ছে এইচ চেন সিম্বল, এটা আমরা জানি। জি চেন হচ্ছে গামা সিম্বল, এ চেনে আলফা সিম্বল, এম চেনে মিউ সিম্বল, ডি চেনে ডেল্টা সিম্বল, ই চেনে ইপসিলন সিম্বল। এবার কমপ্লিমেন্ট ফিক্সেশন, আমরা জানি কমপ্লিমেন্ট ফিক্সেশন জিনিসটা কি। ইউজুয়ালি যেসব ইমিউনোগ্লোবিন কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেটেড করে তারাই কমপ্লিমেন্ট ফিক্স করে থাকে, তাই না? তো আমরা ইমিউনোগ্লোবিন জি এবং ইমিউনোগ্লোবিন এম এই দুই ক্ষেত্রেই জানি এরা 2টা হচ্ছে কমপ্লিমেন্ট ইউজুয়ালি অ্যাক্টিভেটেড করে, ঠিক আছে। এই জন্য এদের কমপ্লিমেন্ট ফিক্সেশন এরা করতে পারে, মানে ইমিউনোগ্লোবিন জি এবং ইমিউনোগ্লোবিন এম এরা কমপ্লিমেন্ট ফিক্সেশন করে। বা প্লাজেন্টাল, শুধুমাত্র ইমিউনোগ্লোবিন জিটা আমাদের প্লাজেন্টার মাধ্যমে যায়। এবার হচ্ছে মিডিয়েশন অফ অ্যালার্জিক রেসপন্স, আমরা সবাই জানি ইমিউনোগ্লোবিন ইটাই আমাদের অ্যালার্জিক রেসপন্স করে থাকে। এবার হচ্ছে ফাউন্ড ইন সিক্রেশন, শুধুমাত্র ইমিউনোগ্লোবিন এটা আমাদের সিক্রেশনে পায়, এটা সিক্রেটরি ইমিউনোগ্লোবিন। এবার হচ্ছে অপশনাইজেশন, ইমিউনোগ্লোবিন জিটা ডাইরেক্ট অপশনাইজেশন করে, আর যেটা ইমিউনোগ্লোবিন এম, এই ইমিউনোগ্লোবিন এমটা আমাদের ডাইরেক্ট অপশনাইজেশন করে না, এটা কমপ্লিমেন্টকে
ইমিউনোগ্লোবিনকে ফিক্স করে, কমপ্লিমেন্টকে অ্যাক্টিভ করে, দেন C3b অপশনাইজেশন করে থাকে, এই জন্য এখানে মাইনাস দেয়া, ঠিক আছে, বাট ডাইরেক্ট করে হচ্ছে ইমিউনোগ্লোবিন জি। এবার সে অ্যান্টিজেন রিসেপ্টর অফ দি বি সেল, বি সেলের অ্যান্টিজেন রিসেপ্টর হিসেবে আমাদের ইমিউনোগ্লোবিন এম কাজ করে, আমরা সবাই জানি, বাট ইমিউনোগ্লোবিন ডিটাও মাঝে মধ্যে থাকতে পারে, এটা আনসার্টেন, ইমিউনোগ্লোবিন ডিটাও বি সেলের সার্ফেসে থাকতে পারে, বি সেলের ম্যাচুরেশনে এটা হেল্প করে, এর আগে আমি বলেছিলাম। এখন একটা টেবিল আছে, এখানে আমি টেবিলটা আলোচনা করব। তো টেবিলে ভিন্ন ইমিউনোগ্লোবুলিনের ফাংশন আছে, আমি এটা আগে আলোচনা করে নেব। তো প্রথমে আসি হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি। তো ইমিউনোগ্লোবুলিন জি এর ফাংশন কি? ইমিউনোগ্লোবুলিন জিটা ইউজুয়ালি সেকেন্ডারি ইমিউন রেসপন্সের মেইন অ্যান্টিবডি, এটা অপশনাইজেশনে হেল্প করে, এগুলো কমপ্লিমেন্ট ফিক্স করতে পারে, যা মানে এগুলো কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করতে পারে, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়াল, ভাইরাস, টক্সিনকে নিউট্রালাইজ করতে পারে, আর এগুলো আমাদের প্লাজেন্টা ক্রস করে, মানে একমাত্র ইমিউনোগ্লোবুলিন যেটা আমাদের প্লাজেন্টা ক্রস করতে পারে। এবার আসে ইমিউনোগ্লোবুলিনে, এটা হচ্ছে সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন, এটা আমাদের মিউকাস মেমব্রেনের ডিফেন্স দিয়ে থাকে, এটা হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া এবং ভাইরাসকে মিউকাস মেমব্রেনের সাথে অ্যাটাচমেন্টে বাধা দেয়, কিন্তু এগুলো কমপ্লিমেন্ট ফিক্স করতে পারে না, ডাজ নট ফিক্স কমপ্লিমেন্ট। এবার আসি ইমিউনোগ্লোবুলিন এম। ইমিউনোগ্লোবুলিন হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্সের মেন অ্যান্টিবডি, এটা হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্স করতে পারে, মানে এটাও কমপ্লিমেন্ট অ্যাক্টিভেটেড করতে পারে, বাট এটা কখনো প্লাজেন্টা ক্রস করে না, আর এটা হচ্ছে বি সেলের সারফেসে অ্যান্টিজেন রিসেপ্টর হিসেবে কাজ করে। এবার আসি ইমিউনোগ্লোবুলিন ডি, এটা ইউজুয়ালি আনসার্টেন, বাট এটা হচ্ছে বি সেলের সারফেসে পাওয়া যায়, তাছাড়া সেরামেও পাওয়া যায়। এবার ইমিউনোগ্লোবুলিন ই, ইমিউনোগ্লোবুলিন এটা ইউজুয়ালি আমাদের ইমিডিয়েট হাইপার সেন্সিটিভিটি রিয়াকশনটা মেনটেন করে, এটা মাস্ট সেল, ব্যাজোফিল, ইসিনোফিলের সারফেসে থাকে, তো এই অ্যান্টিবডির মাধ্যমে ইউজুয়ালি আমাদের মাস্ট সেল, ব্যাজোফিলের যে গ্র্যানুল ওইগুলো ডিগ্র্যানুলেশন হয়ে যায়। কখন ডিসগ্র্যানুলেশন হয়? যখন কোনো অ্যান্টিজেন বা অ্যালার্জেন্সের ইউজুয়ালি কন্টাক্টে এই অ্যান্টিবডিটা আসে, এগুলো ইউজুয়ালি আমাদের ওয়ার্মের এগেনস্টে ইউজুয়ালি ডিফেন্স দিয়ে থাকে, এছাড়া এগুলো ইউজুয়ালি আমাদের হেলমেন্থিক ইনফেকশনের মেন অ্যান্টিবডি, মানে হেলমেন্থিক ইনফেকশন এর এগেনস্টে আমাদের প্রোটেকশন দেয় হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ই মেনলি। তো এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হচ্ছে এটা ওয়ার্মের এগেনস্টে আমাদের ইউনিটি দেয়। কিভাবে দেয়? এটা ইউজুয়ালি আমাদের যে ইউসিনোফিল থাকে, ইউসিনোফিলকে ইউজুয়ালি ডিগ্রানুলেশন করে দেয়, কারণ আমরা জানি ইউসিনোফিলের সার্ভিস ইমিউনোগ্লোবিন ই থাকে, তো ইউসিনোফিলকে ডিগ্রানুলেশন করলে ইউসিনোফিল থেকে অনেক এনজাইম রিলিজ হয়, এই এনজাইমটা ইউজুয়ালি এই ওয়ার্মের এগেনস্টে আমাদের ডিফেন্স দিয়ে থাকে। এর কমপ্লিমেন্ট ফিক্স না, এগুলো বলার অপেক্ষা রাখে না। নেক্সট আমি সব অ্যান্টিজেনের স্ট্রাকচার এবং তাদের সম্পর্কে যে যে এক্সট্রা ইনফো আছে আমি সেটা আলোচনা করব। এখন আমি ইমিউনোগ্লোবুলিন জি আলোচনা করব। তো ইমিউনোগ্লোবুলিন জি এ আমরা দেখতে পাচ্ছি যে দুইটা হেভি চেন, এখানে একটা হেভি চেন, এখানে একটা হেভি চেন, এবং দুইটা লাইট চেন, এখানে একটা লাইট চেন, এখানে একটা লাইট চেন, তার মানে দুইটা হেভি চেন এবং দুইটা লাইট চেনের মাধ্যমে ইমিউনোগ্লোবুলিন জি প্রডিউস হয়েছে, যে হেভি চেন এবং লাইট চেনগুলোর মধ্যে ডাইসালফাইড বন্ড থাকে, যেগুলো ইউজুয়ালি ডাইসালফাইড বন্ড, ঠিক আছে। তো ইমিউনোগ্লোবুলিন জিটা ইউজুয়ালি দুইটা হেভি চেন, দুইটা লাইট চেন, তার মানে এটা হচ্ছে H2L2 ফর্মুলায় তৈরি হয়েছে, H2L2 ফর্মুলায়, ঠিক আছে, দুইটা হেভি চেন, দুইটা লাইট চেন। তো এখন ইমিউনোগ্লোবুলিন জি কে ইউজুয়ালি চারটা সাবটাইপে ভাগ করা হয়, একটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন G1, ইমিউনোগ্লোবুলিন G2, G3, G4 এইভাবে ভাগ করা হয়। তো এই ভাগটা কিভাবে করা হয়? এই ভাগটা করা হয় যে হেভি চেনটা থাকে গামা হেভি চেন, এই গামা হেভি চেনের বিভিন্ন অ্যান্টিজেনিক ডিফারেন্স এবং এই ডাইসালফাইড বন্ডের লোকেশনের উপর ভিত্তি করে এটাকে ইউজুয়ালি চারটা ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। তার মানে এই ডাইসালফাইড বন্ড এবং এই হেভি চেনের যে অ্যান্টিজেনিক ডিফারেন্স, ওইটার মাধ্যমে ইউজুয়ালি ইমিউনোগ্লোবুলিন 4 টাইপস। তো এর মধ্যে যেটা ইমিউনোগ্লোবুলিন জি এর মানে IgG এর 1, মানে ইমিউনোগ্লোবুলিন G1, এটা ইউজুয়ালি সব থেকে বেশি থাকে ইমিউনোগ্লোবুলিন জি এর মধ্যে, এটা ইমিউনোগ্লোবুলিন জি এর 65%ই থাকে ইমিউনোগ্লোবুলিন G1, ঠিক আছে। আর যেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন G2, এই ইমিউনোগ্লোবুলিন G2 এর একটি স্পেশাল প্রপার্টি আছে, সেটা কি? ইমিউনোগ্লোবুলিন G2 ইউজুয়ালি আমাদের পলিস্যাকারাইড অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করে, যার কারণে ইমিউনোগ্লোবুলিন G2 ইউজুয়ালি এনক্যাপসুলেটেড ব্যাকটেরিয়ার এগেনস্টে অনেক কাজ করতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি ইমিউনোগ্লোবুলিন জি এর এইখানে একটা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট আছে, এখানে একটা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট আছে, মানে দুইটা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট, এই জন্য এটাকে ডাইভ্যালেন্ট অ্যান্টিবডিও ইউজুয়ালি বলা হয়ে থাকে।
তো ইমিউনোগ্লোবিন যেটা আমাদের সেকেন্ডারি ইমিউন রেসপন্সে প্রডিউস হয় এবং আমরা জানি এটা প্লাজেন্টা ক্রস করে। তো একমাত্র ইমিউনোগ্লোবিন জি শুধু প্লাজেন্টা ক্রস করতে পারে। কেন ক্রস করতে পারে আমি বলছি, সেটা হচ্ছে আমাদের যেই প্লাজেন্টা থাকে, তো এটা হচ্ছে আমাদের প্লাজেন্টা, ঠিক আছে। প্লাজেন্টার যেই সেল থাকে, এই সেলে একটা রিসেপ্টর থাকে, রিসেপ্টরকে বলা হয় এফসি আরএন রিসেপ্টর, ঠিক আছে, এফসি আরএন রিসেপ্টর। তো এফসি আরএন রিসেপ্টরটা শুধুমাত্রই আমাদের ইমিউনোগ্লোবুলিন জি এর যে এফসি পোর্শন থাকে, এফসি পোর্শনে বাইন্ড করতে পারে। এই জন্য আমাদের প্লাজেন্টা দিয়ে শুধুমাত্র ইমিউনোগ্লোবুলিন জি যায়। এই জন্য নিউবর্ন চাইল্ডের প্রিডোমিনেন্ট অ্যান্টিবডিও কিন্তু ইমিউনোগ্লোবুলিন জি। তাদের শরীরে আমরা শুধু ইমিউনোগ্লোবুলিন জি সব থেকে বেশি পাবো। ইউজুয়ালি শুধু ইমিউনোগ্লোবুলিন জি ইউজুয়ালি পাওয়া যায়। তো এই ইমিউনোগ্লোবুলিন জি এর কমপ্লিমেন্ট কিন্তু হচ্ছে এই সি হেভি চেনের যে একদম লাস্ট পোর্শন আছে, মানে হচ্ছে C3 ডোমেন, ইউজুয়ালি কনস্ট্যান্ট, মানে হেভি চেনের কনস্ট্যান্ট রিজনের যেই C3 ডোমেনটা এইখানে ইউজুয়ালি বাইন্ড করে, ঠিক আছে। কমপ্লিমেন্ট যে রেড কালার দিয়ে বুঝাইছে, এখানে কমপ্লিমেন্ট বাইন্ড করে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়। কারণ আমরা জানি ইমিউনোগ্লোবুলিন জি ইউজুয়ালি কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করতে পারে। তো এই ইমিউনোগ্লোবুলিন জিটা শুধু কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে না, এটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এমটাও কিন্তু করতে পারে, আমরা জানি। তো ইমিউনোগ্লোবুলিন জি, ইমিউনোগ্লোবুলিন এমটা হচ্ছে শুধুমাত্র কমপ্লিমেন্ট ফিক্স করতে পারে, যার মাধ্যমে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়। এবার সেই অপসোনাইজেশন, ইমিউনোগ্লোবিন জি কিন্তু ডাইরেক্ট অপসোনাইজেশন করতে পারে। এখন কিভাবে করে? আমরা জানি ইমিউনোগ্লোবুলিন জি এর এই যে হেভি চেনটা, এই হেভি চেনটা কিন্তু গামা হেভি চেন, ঠিক আছে, গামা হেভি চেন। এখন কথা হচ্ছে অপসোনাইজেশন করে তো ফ্যাগোসাইটোসিস ইনহ্যান্স করে। এখন আমাদের এটা হচ্ছে ম্যাক্রোফেজ, এটা হচ্ছে ন্যাচারাল কিলার সেল, ঠিক আছে। এখন এই ম্যাক্রোফেজ এবং ন্যাচারাল কিলার সেলের সারফেসে ইউজুয়ালি একটা রিসেপ্টর থাকে, যাকে যেই রিসেপ্টরকে বলা হয় এফসি গামা রিসেপ্টর, ঠিক আছে। এই ম্যাক্রোফেজের সারফেসেও এফসি গামা রিসেপ্টর থাকে এবং এই এনকে সেল, যেটা এনকে সেলের সারফেসেও এফসি গামা রিসেপ্টর থাকে, ঠিক আছে। তো এই দুইটা সারফেসে এফসি গামা রিসেপ্টর আছে। এখন কথা হচ্ছে এই গামা চেনটা শুধুমাত্র আমাদের ইমিউনোগ্লোবুলিন জিটা থাকে, যে গামা চেন। তো এই গামা রিসেপ্টরটা সহজে ইমিউনোগ্লোবুলিন জি এর যেই এফসি পোর্শন থাকে ওইখানে বাইন্ড করতে পারে, ঠিক আছে। তো এই জন্যে ম্যাক্রোফেজ এবং ন্যাচারাল কিলার সেল সহজেই ইমিউনোগ্লোবিন জি যারা অ্যাক্টিভেটেড হতে পারে, মানে ইমিউনোগ্লোবিন জিটা অপসোনাইজ করে দেয়, যার কারণে হচ্ছে এই ন্যাচারাল কিলার সেল এবং ম্যাক্রোফেজ ফ্যাগোসাইটোসিসে অংশ নেয়। এছাড়াও এই ন্যাচারাল কিলার সেল কিন্তু এই ইমিউনোগ্লোবিন জি এর এফসি পোর্শনের মাধ্যমে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মিডিয়েটেড সাইটোটক্সিসিটি করে থাকে। কিভাবে করে? এই ন্যাচারাল কিলার সেল একটা সেলের সারফেসে যায়, সেলের সারফেসে গিয়ে এখানে ইউজুয়ালি পারফোরিনস এবং প্রোটিয়েজ রিলিজ করে, যার কারণে ইউজুয়ালি সাইটোটক্সিক অ্যাক্টিভেশন হয়ে থাকে। তো ইমিউনোগ্লোবুলিন জি এর কিন্তু অনেক স্পেসিফিসিটি থাকতে পারে, মানে ডিফারেন্ট স্পেসিফিসিটি, ঠিক আছে। তো ইমিউনোগ্লোবিন জিটা ইউজুয়ালি দুইটা মেন ইফেক্ট করে থাকে, একটা হচ্ছে প্রো ইনফ্ল্যামেটরি ইফেক্ট, একটা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট, ঠিক আছে। তো প্রো ইনফ্ল্যামেটরি ইফেক্টটা কিভাবে করে? তো ইউজুয়ালি প্রো ইনফ্ল্যামেটরি ইফেক্ট এবং এই অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্টটা সুগার মডিফিকেশনের মাধ্যমে হয়ে থাকে ইমিউনোগ্লোবিন জি এর। কোথায় সুগার মডিফিকেশনটা হয়? আমরা জানি হচ্ছে এই হেভি চেনের যে কনস্ট্যান্ট রিজন থাকে, কনস্ট্যান্ট রিজনের ডোমেন 1, ডোমেন 2, ডোমেন 3, তাই না? এই ডোমেন 2 রিজনে ইউজুয়ালি সুগার মডিফিকেশন হতে পারে ইমিউনোগ্লোবুলিন জি এর, ঠিক আছে। তো সুগার মডিফিকেশন মানে হচ্ছে যদি এই ইমিউনোগ্লোবিন জি এর CH2 রিজনে টার্মিনাল এন অ্যাসিটাইল গ্লুকোসামিন বাইন্ড করে, দেখা যাচ্ছে এটা হচ্ছে টার্মিনাল এন অ্যাসিটাইল গ্লুকোসামিন, ঠিক আছে। এই টার্মিনাল এন অ্যাসিটাইল গ্লুকোসামিন বাইন্ড করলে এটা প্রো ইনফ্ল্যামেটরি ইফেক্ট তৈরি করে। এই CH2 ডোমেনে সায়ালিক অ্যাসিড সাইড চেন বাইন্ড করে, এটা ধরলাম সায়ালিক অ্যাসিড সাইড চেন, ঠিক আছে। এই সায়ালিক অ্যাসিড সাইড চেন যদি বাইন্ড করে তাহলে এটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট তৈরি করে। কেন অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট তৈরি করতেছে? কারণ যখন এই ইমিউনোগ্লোবিন জি এর সারফেসে টার্মিনাল এন অ্যাসিটাইল গ্লুকোসামিন বাইন্ড করে, তখন এটা হচ্ছে আমাদের ম্যানোজ বাইন্ডিং লিগ্যান্ডের সাথে সহজে বাইন্ড করতে পারে, ঠিক আছে। তো ম্যানোজ বাইন্ডিং লিগ্যান্ডের সাথে সহজে যখন বাইন্ড করে, তখন তো আমাদের যে ম্যানোজটা আমাদের আমরা জানি হচ্ছে লেকটিন পাথওয়েটা অ্যাক্টিভেটেড করে কমপ্লিমেন্টের। তো
কমপ্লিমেন্টের যে লেকটিন পাথে ওটা অ্যাক্টিভেটেড হয়ে কমপ্লিমেন্টটা কাজ করে, তো এটা প্রো ইনফ্ল্যামেটরি ইফেক্ট তৈরি করে, ঠিক আছে। কিন্তু যখন আমাদের এই সায়ালিক অ্যাসিড সাইড চেন বাইন্ড করবে, এই সাইলিক অ্যাসিড সাইড চেন বাইন্ড করলে এটা কিন্তু কোনো কিছুর সাথে আর বাইন্ড করতে পারে না, ঠিক আছে। এই সাইড চেন যদি বাইন্ড করে, সাইড চেন বাইন্ড করে এটাকে ঢেকে দিল ধরলাম, ঠিক আছে, তাইলে এটা তো কারোর সাথে বাইন্ড করতে পারতেছে না, তাই না। যার কারণে এটা ইউজুয়ালি অ্যান্টি ইনফ্ল্যামেটরি ইফেক্ট করে, মানে এই অ্যান্টিবডিটা ইনফ্ল্যামেশনের এগেনস্টে কাজ করে থাকে, ঠিক আছে। তো এই সুগার মডিফিকেশনের মাধ্যমে ইউজুয়ালি একটা প্লাজমা সেল থেকে ইমিউনোগ্লোবুলিন জি যতগুলো প্রডিউস হোক তাদের কিছু ডিফারেন্ট প্রপার্টি থেকে থাকে। এবার সেই ইমিউনোগ্লোবুলিন এ, এখন ইমিউনোগ্লোবুলিনটা ইউজুয়ালি দুইটা ফর্মে পাওয়া যায়, একটা হচ্ছে মনোমার, একটা হচ্ছে ডাইমার, ঠিক আছে। এই ডাইমারটা অলওয়েজ আমাদের সিক্রেশনে পাওয়া যায়, আর যেটা মনোমার এটা আমাদের সেরামে পাওয়া যায়, ঠিক আছে। তো ইউজুয়ালি ইমিউনোগ্লোবিন এ ও দুইটা হেভি চেন দুইটা লাইট চেন নিয়ে গঠিত, যেটা হচ্ছে মনোমারে, যে একটা হেভি চেন একটা হেভি চেন একটা লাইট চেন একটা লাইট চেন, মানে দুইটা হেভি চেন দুইটা লাইট চেনে গঠিত। আর যেটা হচ্ছে আমাদের সিক্রেশনে থাকে সেটা হচ্ছে চারটা হেভি চেন চারটা লাইট চেন নিয়ে গঠিত, যে একটা হেভি চেন দুইটা হেভি চেন তিনটা হেভি চেন চারটা হেভি চেন, আর এইখানে লাইট চেনও ইউজুয়ালি চারটা থাকে। তো এই ফর্মুলাকে বলা হয় 2H2 L2, ঠিক আছে। তো এই ফর্মুলাতে ইউজুয়ালি আমাদের এই যেটা সিক্রেশনে থাকে ইমিউনোগ্লোবুলিন এ এটা থেকে থাকে। তো কথা হচ্ছে এই যেটা ডাইমার হিসেবে থাকে, ওই ডাইমারের দুইটা ইমিউনোগ্লোবুলিনের দুইটা চেনই ইউজুয়ালি একটা জয়েনিং চেন দিয়ে যুক্ত থাকে। এটা হচ্ছে একটা জয়েনিং চেন, একে বলা হয় জে চেন, ঠিক আছে। এটা হচ্ছে একটি জে চেন। তো এই জে চেনটা ইউজুয়ালি দুইটা মনোমারকে যুক্ত করে ডাইমার ফরমেশন করে থাকে। তো এই ডাইমারের দুইটা যেই হেভি চেন থাকে দুইটাই কিন্তু আলফা চেন আমরা জানি। তো এবার চলে আসি, এটা হচ্ছে একটি সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন, যেটা হচ্ছে ডাইমার ইমিউনোগ্লোবুলিন এ, এটার স্ট্রাকচার নিয়ে। এটা হচ্ছে একটি সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন, ঠিক আছে, যেটা হচ্ছে ডাইমার হিসেবে থাকে, যেটা হচ্ছে আমাদের কোলোস্টাম স্যালাইভাটিয়াস রেসপিরেটরি ইন্টেস্টাইনাল জেনিটাল ট্র্যাকে থেকে সিক্রেশন হয়, এবং এগুলোকে এরা প্রোটেকশন দিয়ে থাকে বিভিন্ন মাইক্রো অর্গানিজম যাতে অ্যাটাচমেন্ট না করতে পারে। তো কথা হচ্ছে এই সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিনে একটা জে চেন থাকে, এটা হচ্ছে জে চেন, আমি আগেই বলেছি। এছাড়াও সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিনে আরও একটা কম্পোনেন্টস থাকে যেটাকে বলা হয় সিক্রেটরি কম্পোনেন্টস, এটা হচ্ছে সিক্রেটরি কম্পোনেন্টস, ঠিক আছে। তো তার মানে দেখতে পাচ্ছি সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিনে দুইটা মানে দুইটা অ্যান্টিবডি বা ইমিউনোগ্লোবুলিন একসাথে যুক্ত হচ্ছে জে চেন এবং সিক্রেটরি কম্পোনেন্টসের মাধ্যমে। তো এই সিক্রেটরি কম্পোনেন্টস কোথা থেকে আসে? এই সিক্রেটরি কম্পোনেন্টস আসে যখন হচ্ছে এই ইমিউনোগ্লোবুলিনটা আমাদের মিউকাসে সিক্রেশন হয়, তখন মিউকাসের যে এপিথেলিয়াম থাকে এই এপিথেলিয়ামটা ইউজুয়ালি এই সিক্রেটরি কম্পোনেন্টসটা প্রডিউস করে থাকে। তো এই সিক্রেটরি কম্পোনেন্টসটার জন্য ইউজুয়ালি এই ইমিউনোগ্লোবুলিনটা সিক্রেটরি মিউকাস মেমব্রেন দিয়ে প্যাসেজ হয়ে সিক্রেটরি সারফেসে থাকতে পারে, ঠিক আছে। এটার আরও একটা ইম্পর্টেন্স আছে, এই সিক্রেটরি কম্পোনেন্টসটা ইউজুয়ালি আমাদের যেই মিউকোসাল সারফেসে যেই প্রোটিয়েজ এনজাইম থাকে, ইন্টেস্টাইনে যেই প্রোটিয়েজ এনজাইম থাকে, ওই প্রোটিয়েজ এনজাইমটার এগেনস্টেও কিন্তু এটা আমাদের প্রোটেকশন দিয়ে থাকে, যার কারণে এই অ্যান্টিবডিটা আমাদের মিউকোসাল সারফেসে ডিস্ট্রয় হয় না, মানে এই সিক্রেটরি কম্পোনেন্টসের অ্যান্টি প্রোটিয়েজ অ্যাকশন আছে। তো এই সিক্রেটরি কম্পোনেন্টস কিন্তু একটা পলিপেপটাইড ইন নেচার, ঠিক আছে। এটা পলিপেপটাইড ইন নেচার, এটা ইউজুয়ালি প্রোটেকশন দিয়ে থাকে, যার কারণে ইউজুয়ালি এটা আমাদের ইন্টেস্টাইনে ডিগ্রেডস হয় না। এটা হচ্ছে ইমিউনোগ্লোবিনের যতটুকু আছে লেনজে ততটুকু। এবার আসি ইমিউনোগ্লোবুলিন এম। তো ইমিউনোগ্লোবুলিন এম ইউজুয়ালি দুইটা ফর্মে থাকে, একটা হচ্ছে মনোমার একটা হচ্ছে পেন্টামার। তো মনোমার হচ্ছে আমাদের বি সেলের সারফেসে থাকে, ঠিক আছে, আর যেটা পেন্টামার, এই পেন্টামার হচ্ছে আমাদের সেরামে পাওয়া যায়। তো এটা হচ্ছে একটি পেন্টামারিক স্ট্রাকচার। পেন্টামারে হচ্ছে 5টা ইমিউনোগ্লোবুলিন এম একসাথে বাইন্ড হয়ে থাকে, ঠিক আছে। তো ইমিউনোগ্লোবুলিন এমটা ইউজুয়ালি 5টা যে ইমিউনোগ্লোবুলিন যুক্ত হয় এখানেও একটি জয়নিং চেন থাকে যেটাকে জে চেন বলা হয়, এটা হচ্ছে জে চেন। তো ইমিউনোগ্লোবুলিন এ ইমিউনোগ্লোবুলিন এম এই দুইটা হচ্ছে মনোমারের থেকে ডাইমার বা পেন্টামার থাকতে পারে। ইমিউনোগ্লোবুলিন এটা ডাইমার থাকে, ইমিউনোগ্লোবুলিন এমটা পেন্টামার থাকে। তো যেগুলো হচ্ছে মাল্টিমাল অবস্থায় থাকতে পারে সেখানে ইউজুয়ালি একটি সাইড চেঞ্জ দেখা যায়, ঠিক আছে। তো এই ইমিউনোগ্লোবুলিন এমে কিন্তু একটা জয়নিং চেন আমরা দেখতে পাচ্ছি, একটা জে চেন আমরা দেখতে পাচ্ছি, আর 5টা ইমিউনোগ্লোবুলিন এম আছে, ঠিক আছে।
তো এগুলো হচ্ছে ডাইসালফাইড বন্ড, সবগুলো ডাইসালফাইড বন্ডের মাধ্যমে ইউজুয়ালি ইমিউনোগ্লোবিনগুলো যুক্ত আছে, শুধু একটা মাত্র জে চেন বা জয়নিং চেন আছে। তো এই ইমিউনোগ্লোবিউলিন এমটা ইউজুয়ালি আমাদের প্রাইমারি ইমিউন রেসপন্সে প্রডিউস হয়, এবং এই ইমিউনোগ্লোবিউলিন এম এর আমরা দেখতে পাচ্ছি 5টা ইমিউনোগ্লোবিউলিন একসাথে আমাদের সেরামে আছে, তাই না? তো এখানে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট কিন্তু প্রত্যেকটা ইমিউনোগ্লোবিউলিনে 2টা করে, যে 2টা করে, ঠিক আছে? তার মানে 5 দুগুণে 10টা, তার মানে আমাদের অ্যান্টিজেন বাইন্ডিং সাইট হচ্ছে 10টা, এটা 10টা অ্যান্টিজেনের সাথে বাইন্ড করতে পারে, এই জন্য এটা মোস্ট এফিসিয়েন্ট ইমিউনোগ্লোবিউলিন বলা হয়। এগুলো যে কোনো অ্যান্টিজেনকে সহজে অ্যাগ্লুটিনেশন করতে পারে, এর 10টা অ্যান্টিজেন বাইন্ডিং সাইট আছে পেন্টামারের। তো কথা হচ্ছে এই ইমিউনোগ্লোবিউলিন এমটা কিন্তু সরাসরি অপসোনাইজেশন করতে পারে না, কারণ আমরা জানি ম্যাক্রোফেজ ন্যাচারাল কিলার সেলের সারফেসে এফসি গামা রিসেপ্টর থাকে। এখন এই ইমিউনোগ্লোবিউলিন এম এর যেই হেভি চেন ওটা কিন্তু গামা না, ওটা হচ্ছে মিউ চেন, ঠিক আছে? ওটা হচ্ছে মিউ চেন। তো কথা হচ্ছে মিউ চেন কিন্তু এর সাথে বাইন্ড করতে পারে না, এই জন্য এরা ডাইরেক্ট অপসোনাইজেশন করে না, বাট এই ইমিউনোগ্লোবিউলিন এমটা কিন্তু কমপ্লিমেন্ট ফিক্স করতে পারে, এখানে কিন্তু কমপ্লিমেন্ট ফিক্স হতে পারে, ঠিক আছে? তো কমপ্লিমেন্ট যখন ফিক্স হয়, কমপ্লিমেন্টের মধ্যে কিন্তু অ্যাক্টিভেটেড হওয়ার পরে C3b অ্যাক্টিভেটেড হয়। এখন C3bর জন্য এই ম্যাক্রোফেজের সারফেসে বা ফ্যাগোসাইটসের সারফেসে রিসেপ্টর আছে, তো এই C3bটা ইউজুয়ালি এই ফ্যাগোসাইটসকে স্টিমুলেট করে অপসোনাইজেশন করে থাকে। তো বলা যায় ইমিউনোগ্লোবিউলিন এমটা আসলে ইনডাইরেক্টলি অপসোনাইজেশনে হেল্প করতেছে C3b এর মাধ্যমে। তো ইমিউনোগ্লোবিন এমটা আমাদের ব্যাকটেরিয়া ভাইরাসের এগেনস্টে ডিফেন্স দিয়ে থাকে। তো ইমিউনোগ্লোবিন এমটা কিন্তু ফিটাস আমাদের সার্টেন ইনফেকশনে প্রডিউস করতে পারে, মানে ফিটাস তার শরীরে ইমিউনোগ্লোবিন এমটা সার্টেন ইনফেকশনে প্রডিউস করে থাকে। এবার আসে হচ্ছে ইমিউনোগ্লোবিলিন ডি। ইমিউনোগ্লোবিলিন ডিতে তেমন কিছুই নাই, ইমিউনোগ্লোবিলিন ডিটা ইউজুয়ালি আমাদের কোনো অ্যান্টিবডি ফাংশন নাই, বাট এটা হচ্ছে অ্যান্টিজেন রিসেপ্টর হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে? এটা অ্যান্টিজেন রিসেপ্টর হিসেবে কাজ করে। এটা আমাদের বি লিম্ফোসাইটের সারফেসে ইউজুয়ালি পাওয়া যায়, সারফেসে থাকে, এবং এগুলো আমাদের সেরামে খুব স্মল অ্যামাউন্টসে থাকতে পারে। তো এই বি লিম্ফোসাইট সারফেস থেকে বি লিম্ফোসাইটের গ্রোথে ইউজুয়ালি হেল্প করতে পারে, এটা আমরা ইউজুয়ালি আগে দেখেছিলাম যখন আলোচনা করেছিলাম। তো এরপরে আসি ইমিউনোগ্লোবিলিন ই। এবার ইমিউনোগ্লোবিলিন এটা ইউজুয়ালি 2টা মেন কাজ করে থাকে, একটা হচ্ছে অ্যানাফাইলেকটিক রিয়াকশন করে থাকে, আর একটা হচ্ছে এটা আমাদের প্যারাসাইটিক বা হেলমিনথিকের এগেনস্টে ইউজুয়ালি ইমিউনিটি দিয়ে থাকে। তো অ্যানাফাইলেকটিক রিয়াকশন কিভাবে করে? ইমিউনোগ্লোবিলিন এটা ইউজুয়ালি আমাদের মাস্ট সেল, ব্যাজোফিল বা ইউসিনোফিলের সারফেসে ইউজুয়ালি থাকে। কেন থাকে? কারণ আমাদের মাস্ট সেল, ব্যাজোফিল বা ইউসিনোফিলের সারফেসে একটা রিসেপ্টর থাকে যাকে বলা হয় এফসি ইপসিলন রিসেপ্টর। এই এফসি ইপসিলন রিসেপ্টর সহজেই এই ইমিউনোগ্লোবিলিন ই এর যে ইপসিলন থাকে হেভি চেন, যেটা ওর সাথে বাইন্ড করতে পারে, এই জন্য ইমিউনোগ্লোবিলিন ইটা সহজে এগুলো সারফেসে ইউজুয়ালি অ্যান্টিজেন রিসেপ্টর হিসেবে কাজ করে। তো কোনো অ্যান্টিজেন বা ইমিউনোজেন বা অ্যালার্জেন যখন আমাদের বডিতে ঢুকে, তখন যেটা যদি এই ইমিউনোগ্লোবিলিন ই দ্বারা রিসিভড হয়, তখন ইমিউনোগ্লোবিলিন ই এর ইউজুয়ালি ক্রস লিঙ্কড হয়, অনেকগুলো ইমিউনোগ্লোবিলিন একসাথে ক্রস লিঙ্কড হয়ে এই মাসেল ব্যাজোফিলের বা ইসিনোফিলের ডিগ্রানুলেশন করে দেয়, যার কারণে হিস্টামিন রিলিজ হয়, যেটা অ্যানাফাইলেকটিক রিয়াকশন করে থাকে। তো এই সারফেসে ছাড়া আমাদের সেরামে ইউজুয়ালি ইমিউনোগ্লোবিলিন ইটা পাওয়া যায়, সেরামে ইমিউনোগ্লোবিলিন ইটা অনেক কম থাকে, এটা ইউজুয়ালি আমাদের 0.004% থাকে, আমি আগে বক্সে আলোচনা করেছি। তো যাদের হাইপার সেন্সিটিভিটি বা অ্যালার্জিক রিয়াকশন থাকে বা অ্যালার্জি থাকে, তাদের ইউজুয়ালি এই অ্যামাউন্টটা অনেক পরিমাণে বেড়ে যায় সেরামে। তাছাড়া তাদের যে এক্সটার্নাল সিক্রেশন, ওইখানে ইউজুয়ালি ইমিউনোগ্লোবিলিন ইটা পাওয়া যায় যাদের অ্যালার্জি বেশি, ঠিক আছে? তো এটা আমাদের কমপ্লিমেন্ট ফিক্স করতে পারে না, এরা প্লাজেন্টা ক্রস করতে পারে না, আমরা এটা জানি। এছাড়া ইমিউনোগ্লোবিলিন ইটা ইউজুয়ালি আমাদের কিছু হেলমেনথিক বা আমাদের হুকওয়ার্মের প্রতি অনেক মেজর হোস্ট ডিফেন্স দিয়ে থাকে। হেলমেনথিক বলতে আমাদের স্ট্রঙ্গোলাইস ট্রাইকেনেলা অ্যাসকারিসের এগেনস্টে, আর হুকওয়ার্ম হচ্ছে নিকাটোর অ্যাঙ্কাইলোস্টোমা, এগুলোর এগেনস্টে আমাদের মেজর ইমিউনিটি দিয়ে থাকে। কারণ কি? কারণ এই হুকওয়ার্মগুলো বা আমাদের এই হেলমেনথিকগুলো সাইজে অনেক বড় হয়ে থাকে, ঠিক আছে? এগুলো আমাদের ফ্যাগোসাইটিক্স দ্বারা ইনগাল্প করা সম্ভব হয় না, এই জন্য কি হয়, এগুলো যখন আমাদের শরীরে ঢুকে তখন ইমিউনোগ্লোবিলিন ই দ্বারা ইউজুয়ালি এগুলো রিসিভড হয়। ইমিউনোগ্লোবিলিন ইটা আমাদের ইউসিনোফিলকে ইউজুয়ালি ডিগ্রানুলেশন করে দেয়,
বা ইউসিনোফিলকে ইউজুয়ালি আমাদের স্টিমুলেট করে একটা ওয়ার্ম ডিস্ট্রয়িং এনজাইম রিলিজ করার জন্য। এই ওয়ার্ম ডিস্ট্রয়িং এনজাইমটা ইউজুয়ালি ওয়ার্মকে আমাদের ডিস্ট্রয় করে দেয় বা কিল করে দেয়, ঠিক আছে। তো আমরা আগে জানি ইমিউনোগ্লোবুলিন ইটা ইউজুয়ালি ইউসিনোফিলের সারফেসে থাকে। তো ওয়ার্ম যখন আসে ইউসিনোফিলের সারফেসে ইমিউনোগ্লোবুলিন যারা রিসিপ্ট হয়ে ইউসিনোফিল থেকে ইউজুয়ালি ওয়ার্ম ডিস্ট্রয়িং এনজাইম রিলিজ হয়ে ওয়ার্মটা কিল হয়ে যায়। তো এই ওয়ার্মটা ইউজুয়ালি এই ওয়ার্ম যেটা ইউসিনোফিল দ্বারা কিল করতেছে এটা হচ্ছে ওয়ার্ম ডিস্ট্রয়িং এনজাইম ছাড়াও এটা কিন্তু অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মিডিয়েটেড সাইটোটক্সিসিটির মাধ্যমে এই ওয়ার্মটা ইউজুয়ালি কিল করতে পারে ইউসিনোফিলের মাধ্যমে। তাছাড়া এই ইউসিনোফিল আরও কিছু প্রোটিন গ্যানুল রিলিজ করে যার কারণে ওয়ার্ম ইউজুয়ালি ডিস্ট্রয় হয়ে যায়। এইভাবে আমাদের প্যারাসাইটিক বা হেলমেন্টিক ডিসের এগেনস্টে ইমিউনিটি দিয়ে থাকে। এবার আসি ফিটাল অ্যান্টিবডি মেনলি হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি। ইমিউনোগ্লোবুলিন জি ইউজুয়ালি মা থেকে আসে, মানে মাদার থেকে আসে ম্যাটারনাল অ্যান্টিবডি। এই জন্যে বাচ্চা যখন ইউজুয়ালি মায়ের গর্ভে থাকে তখন ইউজুয়ালি মায়ের সকল ভ্যাকসিনেশন কমপ্লিট করা উচিত বাচ্চার প্রপার ইমিউনিটির জন্যে। তো বাচ্চার এই ইমিউনোগ্লোবুলিন জি, মায়ের ইমিউনোগ্লোবুলিন জি ছাড়াও বাচ্চার নিজস্ব ইমিউনোগ্লোবুলিন জিও মাঝে মাঝে প্রডিউস হতে পারে, যেমন কনজেনিটাল সিফিলিস। যদি বাচ্চার কনজেনিটাল সিফিলিস থাকে তাহলে তার ইমিউনোগ্লোবুলিন জি প্রডিউস হতে পারে। এছাড়াও বাচ্চার ইমিউনোগ্লোবুলিন জি ছাড়া ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিন এও প্রডিউস করতে পারে সার্টেন প্রোটিন অ্যান্টিজেনের এগেনস্টে, যেমন হচ্ছে সারফেস অ্যান্টিজেন হেপাটাইটিস বি এর, মানে হেপাটাইটিস বি ভ্যাকসিনে যে সারফেস অ্যান্টিজেন ইউজ করা হয় তার এগেনস্টে বাচ্চা ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিন এ, আবার কিছু কিছু ক্ষেত্রে ইমিউনোগ্লোবুলিন জি প্রডিউস করতে পারে নিজে নিজে। ইউজুয়ালি ম্যাটারনাল অ্যান্টিবডি 3 থেকে 6 মাস পর্যন্ত বাচ্চার প্রোটেকশন দিয়ে থাকে, তারপরে এটা ইউজুয়ালি কমতে থাকে। তো যেই সব বাচ্চাদের ইউজুয়ালি বি সেল ডেফিসিয়েন্সি থাকে তাদের নিজস্ব অ্যান্টিবডি প্রডিউস হয় না। 6 মাস পরে তাদের সিভিয়ার পায়োজেনিক ইনফেকশন দেখা যায়, যেমন হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা দ্বারা অনেক লাইফ থ্রেটিং ইনফেকশন হতে পারে যেসব বাচ্চার বি সেল ডেফিসিয়েন্সি থাকে। এবার আসি মনোক্লোনাল অ্যান্ড পলিক্লোনাল অ্যান্টিবডি। মনোক্লোনাল পলিক্লোনাল অ্যান্টিবডি সম্পর্কে আমি আগে আলোচনা করেছি, এই জন্য আমি বেশি বলবো না। তবে বলি মনোক্লোনাল অ্যান্টিবডি হচ্ছে একটা সিঙ্গেল ক্লোন অফ সেল থেকে যে অ্যান্টিবডিগুলো প্রডিউস হয় এবং যেগুলো একটা স্পেসিফিক অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করে সেগুলো হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি। আর পলিক্লোনাল অ্যান্টিবডি যেগুলো অনেক পলিমার বা মেনি ক্লোন অফ সেল থেকে প্রডিউস হয়, যেগুলো অনেকগুলো অ্যান্টিজেনের এগেনস্টে কাজ করে, ওটা হচ্ছে পলিক্লোনাল অ্যান্টিবডি। তো ইউজুয়ালি মনোক্লোনাল অ্যান্টিবডির একটি এক্সাম্পল হচ্ছে আমাদের মাল্টিপল মাইলোমায় আমাদের হচ্ছে মনোক্লোনাল অ্যান্টিবডি প্রডিউস হয়। মনোক্লোনাল অ্যান্টিবডিটা ইমিউনোগ্লোবুলিন জি। তো মাল্টিপল মাইলোমাতে যে মনোক্লোনাল অ্যান্টিবডি প্রডিউস হয় সেটা ইউজুয়ালি ইমিউনোগ্লোবুলিন জি, ঠিক আছে। তো মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজুয়ালি আমরা আর্টিফিশিয়ালিও প্রডিউস করতে পারি, যেটাকে বলা হয় হাইব্রিডোমা। তো হাইব্রিডোমা হচ্ছে আমাদের মাউসের স্প্লিন সেল এবং তাদের যে মাইলোমা প্রোটিন এটার মাধ্যমে ফিউজ করে করা হয়, আমি আগে বলেছি। তো এই হাইব্রিডোমা বা মনোক্লোনাল অ্যান্টিবডি ইউজুয়ালি 3 টাইপস আছে। কি একটা হচ্ছে চিমেরিক অ্যান্টিবডি, একটা হচ্ছে হিউম্যানাইজড অ্যান্টিবডি, আর একটা হচ্ছে ফুলি হিউম্যান অ্যান্টিবডি। তো ইউজুয়ালি যে মনোক্লোনাল অ্যান্টিবডিটা কিন্তু মাউসের স্প্লিন সেল এবং মাইলোমা সেলকে ফিউজ করে করা হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে মনোক্লোনাল অ্যান্টিবডি পুরোটাই কিন্তু মাউস থেকে আসতেছে। তো মাউস থেকে পুরোটাই যেটা আসে, মানে হাইব্রিডোমা পুরোটাই মাউস থেকে আসে, এটা ইউজুয়ালি আমাদের হিউম্যানের কোনো কন্টেন্ট নাই, মানে হিউম্যানের জন্য এটা ইমিউনোজেনিক হয়ে থাকে। তো যার কারণে অনেক হাইপার সেন্সিটিভিটি বা ইমিউনো কমপ্লেক্স ফর্মেশন হয়ে থাকে। এটা অ্যাভয়েড করার জন্য এই 3 টাইপসের স্পেসিফিক মনোক্লোনাল অ্যান্টিবডি বা হাইব্রিডোমা প্রডিউস করা হয়। একটা হচ্ছে চিমেরিক অ্যান্টিবডি, একটা হচ্ছে হিউম্যানাইজড অ্যান্টিবডি, একটা ফুলি অ্যান্টিবডি। তো এগুলো করা হয় মনোক্লোনাল অ্যান্টিবডি যেটা মাউস থেকে প্রডিউস হয়েছে, ওর যে ডিএনএ সেগমেন্ট থাকে ওই ডিএনএ সেগমেন্টে ইউজুয়ালি কাট করে কিছু বাদ দিয়ে ইউজ করে ফিউজ করে তৈরি করা হয়, ঠিক আছে। মানে ডিএনএ কে ইউজুয়ালি রিকন্ডিশনিং করে বলা হয়, যদি ইজিলি বলি তাহলে রিকন্ডিশন। তো প্রথমে আসে চিমেরিক অ্যান্টিবডিটা কি করা হয়, চিমেরিক অ্যান্টিবডিতে যে ভ্যারিয়েবল রিজনটা থাকে, যে ভ্যারিয়েবল রিজন এটা মাউসের থাকে, আর যেটা কনস্ট্যান্ট রিজন এটা হিউম্যানের থাকে, ঠিক আছে। তো হিউম্যানের কনস্ট্যান্ট রিজন ইউজুয়ালি 65% থাকে, যে পার্সেন্ট অফ হিউম্যান 65% থাকে। তো এটা 65% থাকে, আর হচ্ছে মাউসের ভ্যারিয়েবল রিজন বাকি 35% থেকে থাকে। তো এটা হচ্ছে চিমেরিক
মনোক্লোনাল অ্যান্টিবডি। তো এটাই যে ভ্যারিয়েবল রিজনটা থাকে মাউসে, এটা ইউজুয়ালি স্প্লিন সেল থেকে প্রডিউস করা হয়ে থাকে। তো এটা ইউজুয়ালি যেহেতু মাউসের 35% আছে, তো এটা আমাদের হাইলি ইমিউনোজেনিক, ঠিক আছে। আর কিন্তু এটার যেহেতু ভ্যারিয়েবল রিজন মাউস থেকে আসতেছে, যেটা একটা আমি অ্যান্টিজেন মাউসের শরীরে ঢুকায়ে তার শরীরে অ্যান্টিবডিটা প্রডিউস করতেছিলাম শুরুতে, সেহেতু এটা অ্যান্টিজেনের প্রতি হাইলি অ্যাফিনিটি, ঠিক আছে, মানে অ্যান্টিজেনের প্রতি অ্যাফিনিটিটা বেশি থাকে। তো এটা হচ্ছে চিমেরিক অ্যান্টিবডি। তো চিমেরিক অ্যান্টিবডি যেসব অ্যান্টিবডি থাকে তাদের শেষে জিম্যাব ইউজ করা হয়, ঠিক আছে, জিম্যাব ইউজ করা হয়। যেমন হচ্ছে ইনফ্লিজিম্যাবটা হচ্ছে অ্যান্টি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, আর হচ্ছে রিটুজিম্যাব ইউজুয়ালি অ্যান্টি CD20 হিসেবে কাজ করে। এবার আসি হিউম্যানাইজড অ্যান্টিবডি। তো হিউম্যানাইজড অ্যান্টিবডিটা কি হয়, ইউজুয়ালি আমাদের যেই হাইপার ভ্যারিয়েবল রিজনটা থাকে, এই হাইপার ভ্যারিয়েবল রিজনটাই শুধু মাউস থেকে নেওয়া হয়, ঠিক আছে। কারণ আমরা জানি এখানে যে চিমেরিক অ্যান্টিবডিটা অনেক ইমিউনোজেনিক থাকে, এটা কমানোর জন্য শুধুমাত্র হাইপার ভ্যারিয়েবল রিজনটা মাউস থেকে নেওয়া হয়। বাকি যত পোর্শন আছে সব হিউম্যান থেকে নেওয়া হয়, যত হেভি চেন আছে, তারপর ভ্যারিয়েবল রিজন আছে, সব হিউম্যান থেকে নেওয়া হয়। তো এখানে হিউম্যান পোর্শন থাকে হচ্ছে 95%, আর মাউস পোর্শন থাকে হচ্ছে 5%, ঠিক আছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি হিউম্যান থাকে 95%। তো 95% হওয়ার জন্য এটা লেস ইমিউনোজেনিক, বাট এটার শুধুমাত্র হাইপার ভ্যারিয়েবল রিজন মাউস থেকে আসতেছে, তার মানে এটার অ্যান্টিজেনের অ্যাফিনিটিটা অনেক লো থাকে, মানে তুলনামূলকভাবে এই চিমেরিক অ্যান্টিবডির থেকে এটার অ্যান্টিজেনিক অ্যাফিনিটিটা একটু লো থাকে। হিউম্যানাইজড অ্যান্টিবডির লাস্টে ইউজুয়ালি জুম্যাব ইউজ করা হয়, যেমন হচ্ছে ওম্যালিজুমাব, যেটা হচ্ছে অ্যান্টি ইমিউনোগ্লোবুলিন ই অ্যান্টিবডি, আর একটা হচ্ছে পেমব্রোলিজুমাব, এটা হচ্ছে অ্যান্টি PD1 যেটা তার এগেনস্টে কাজ করা হয়, অ্যান্টি-PD, ঠিক আছে। অ্যান্টি-PD1 এর এগেনস্টে ইউজুয়ালি এই পেমব্রোলিজুমাব ইউজ করা হয়। তো এইগুলোর ইউজুয়ালি যে 5% মাউস থেকে আসে, তো এই 5% ইউজুয়ালি হাইপার সেন্সিটিভিটি করতে পারে। এবার আসি হচ্ছে ফুলি হিউম্যান অ্যান্টিবডিটা ইউজুয়ালি কোনো মাউস পোর্শন থাকে না, এটাও 100% হচ্ছে হিউম্যান। এটার হাইপার সেন্সিটিভিটিও হয় না, বাট এটা হচ্ছে নন ইমিউনোজেনিক থাকে, আগে বললাম। বাট এটার প্রবলেম হচ্ছে এটা অনেক টেকনিক্যালি ডিফিকাল্ট প্রডিউস করা, এটা এক্সপেন্সিভ। এটা ইউজুয়ালি ব্যাকটেরিওফাজের মাধ্যমে প্রডিউস করা হয়, মানে ফাজ ব্যাকটেরিয়া সিস্টেমের মাধ্যমে প্রডিউস করা হয়। এছাড়াও আমাদের মাউসের যেই ইমিউনোগ্লোবুলিনটা থাকে, যে ডিএনএ থাকে, ওটা পুরোপুরি রিপ্লেস করে প্রডিউস করা হয়ে যাইতে পারে। তো এটার সাফিক্স হচ্ছে ওম্যাব, ঠিক আছে। যেমন হচ্ছে অ্যাডালিমোব্যাব, এটা হচ্ছে অ্যান্টি টিউমার নেক্রোসিস ফ্যাক্টর মনোক্লোনাল অ্যান্টিবডি। আর একটা হচ্ছে ইপিলিমোব্যাব, এটা ইউজুয়ালি যেই CTLA4 থাকে, ওই CTLA4 এর এগেনস্টে কাজ করে। তো আমাদের শরীরে ইউজুয়ালি যে অ্যান্টিবডি প্রডিউস হয়ে থাকে, এই অ্যান্টিবডি আসলে কিছু টেকনিকের মাধ্যমে ক্যালকুলেশন করা হয়ে থাকে, ঠিক আছে, মানে আমাদের হিউমেরাল ইমিউনিটি। তো আমাদের হিউমেরাল ইমিউনিটির অ্যান্টিবডি মেনলি হচ্ছে তিনটা, একটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন জি, তারপর হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিন এ। এই তিনটা হচ্ছে আমাদের হিউমেরাল ইমিউনিটির মেন তিনটা অ্যান্টিবডি। এগুলো ইউজুয়ালি তাদের বিভিন্নভাবে নাম্বার কাউন্ট করে ইউজুয়ালি তার হিউমেরাল ইমিউনিটি ঠিক আছে কিনা সেটা দেখা হয়। তো কি কি পদ্ধতিতে কাউন্ট করা হয়, একটা হচ্ছে নেফেলোমেট্রি, ঠিক আছে, নেফেলোমেট্রি। এই নেফেলোমেট্রির মাধ্যমে আমরা দেখতে পারি। এছাড়া ইমিউনো ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে আমরা দেখতে পারি। তাছাড়া আমরা ফ্লো সাইটোমেট্রির মাধ্যমে সরাসরি বি সেল নাম্বারও কাউন্ট করতে পারি। আমি আগের আলোচনা করেছিলাম, এই ফ্লো সাইটোমেট্রির মাধ্যমে সরাসরি বি সেল নাম্বার কাউন্ট করে আমরা ইউজুয়ালি তার হিউম্যানাল ইমিউনিটিটা ঠিক আছে কিনা এটা দেখতে পারি। তো তাছাড়া ইউজুয়ালি অ্যান্টিবডি যদি আমাদের শরীরে না থাকে, সেটা দুইটা কারণে না থাকতে পারে। একটা হচ্ছে আমাদের বি সেল ডিফেক্টের কারণে অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে না, একটা আমাদের টি সেলের ফাংশনাল ডিফেক্টের কারণে বি সেল থেকে অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে না। কারণ আমরা জানি এই টি সেল ইউজুয়ালি বি সেলকে, টি ফলিকুলার হেল্পার সেলের মাধ্যমে বি সেলকে ইউজুয়ালি অ্যান্টিবডি প্রডিউস করার জন্য প্রলিফারেশন করে থাকে। তো টি সেলের ডিফেক্টের জন্যও অ্যান্টিবডি নাও প্রডিউস হতে পারে, বি সেলের জন্যও নাও হতে পারে। তো দ্যাটস অল অ্যাবাউট চ্যাপ্টার 61। ধন্যবাদ।